সাকিব, তামিম এদের অবদান কিন্তু আপনি কোনোদিন ভুলতে পারবেন না। বাংলাদেশ ক্রিকেট কেমন আছে এই মুহূর্তে? আপনারা ক্রিকেট পরিবার না হয়ে তো ফুটবল পরিবারও হতে পারতেন। এমন জায়গায় আইসিসি ট্রফি হয়েছে যেখানে ক্রিকেটের কোনো পপুলারিটি নাই। এটা তামিম কিন্তু হ্যাঁ, রিজাইন করলেন। তখন আমার ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট হলো, তার মধ্যে তো 97 আসলো। তখন তামিম, নাফিজ অনেক ছোট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন 1400 কোটি টাকার মালিক। তখন তো ক্রিকেট নিয়ে আমি একটা লোককে দেখিনি। যখন 97 আমরা আইসিসি খেলতে যাব, ঠিক তার আগের বার আপনার ঢাকায় আমরা 6 মাসের জন্য ঢাকা স্টেডিয়ামটা, এখন যে ন্যাশনাল স্টেডিয়াম আছে, সেটা ক্রিকেটের জন্য পেতাম। তো এটা তো শোনার পর মানে এটা এখন যেমন আমার আমার মানে খুব একটু এক্সাইটেড হয়ে যাচ্ছি। তো এটা তো আরো টাফ হয়ে গেল। সাকিব আপনার ফোনে জানিয়েছিল। সবাইকে স্বাগতম সিম্পলি সাইদ ইউটিউব চ্যানেলে। আজকে আমার অফ স্ক্রিন সাইদ জামান এই পডকাস্টে এমন একজন অতিথি এসেছেন, তিনি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে প্রথম ইতিহাস রচনাকারী। আমি বলবো খেলা অনেক আগে শুরু হয়েছে, বাট বাংলাদেশ আধুনিক ক্রিকেট বিশ্বকাপ বিশ্বমঞ্চে প্রথম পা রেখেছে যার বদৌলতে, যার নেতৃত্ব তিনি দিয়েছেন, জনাব আকরাম খান। আকরাম ভাই কেমন আছেন? থ্যাংক ইউ সাইদ ভাই। খুবই ভালো আছি আল্লাহর মতে, সবকিছু মিলিয়ে। আর খুবই ভালো লাগছে আপনার স্টুডিওতে এসে। আকরাম ভাই, যেটা বললাম যে আপনি বাংলাদেশের প্রথম মানে ইতিহাস সৃষ্টি করেছেন একটা, সেই প্রসঙ্গে আমরা পরে আসবো। আপনি ভালো আছেন? বাংলাদেশ ক্রিকেট কেমন আছে এই মুহূর্তে? সত্যি কথা বলতে খুবই বাজে অবস্থায় আছে, কারণ এই ধরনের ক্রিকেটের অবস্থা কোনোদিন আমরা চিন্তাই করিনি। কারণ যে দেশ, যে যখন যে দেশগুলা যখন আমাদের লেভেলে ছিল, যেমন আপনাকে একটা কথা বলি, আমরা 98-এ আমরা নিউজিল্যান্ডে গিয়েছিলাম খেলতে। তখন কিন্তু আমরা আপনার ওদের ওখানে গিয়ে তখন একাডেমিতে জিজ্ঞেস করলাম, ওদের একাডেমি গিয়েছিলাম। তো ওরা তখন আমাদের লেভেলে ছিল, বললো যে আমাদের টার্গেট হলো 2003-তেও সেমিফাইনাল খেলা। তো ওই অবস্থা এখন এসে নিউজিল্যান্ড টিম কোথায় আর আমরা কোথায়, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এটা খুবই অবাক লাগে সবকিছু মিলিয়ে। আপনার মাঠের ভিতরে, মাঠের বাইরে প্রত্যেকটা জিনিস খুবই মানে কষ্ট পাই আমি, খুবই আঘাত ফিল করি। কারণ ক্রিকেটটাকে যে পর্যায় থেকে সবাই মিলে মনে করেন যে আপনি জানেন টেস্ট স্ট্যাটাস পাওয়ার ক্ষেত্রে আমাদের 3টা জিনিস বলেছিল। একটা হলো যে আপনার দর্শক, বাংলাদেশের ক্রিকেটের দর্শক অনেক বেশি, যখন আমাদেরকে টেস্ট স্ট্যাটাস দিবে আমাদের খেলার কথা বলেছিল। এবং একটা মিডিয়া বললো যে এখানে এক্সপোজারটা অনেক বেশি। তাছে খেলার কথায় আপনি চিন্তা করেন, আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে গেলাম না, যেটার জন্য আমরা 14-15 বছর আমরা ফাইট করেছি। আমি আমি আপনার প্রশ্নের বাইরে অনেকগুলো কথা বলে দিচ্ছি, যেহেতু আসতেছে আমি বলছি যে আমরা 90-তে আমরা আইসিসি খেলেছি, 94-এ খেলেছি, 97-এ গিয়ে কোয়ালিফাই করছি। তা আপনি 12-13 বছর, তার আগে কিন্তু 86-এও বাংলাদেশ আইসিসি খেলেছিল, সেটাতে আমি এত ফাইট করার পর আমরা যে ওয়ার্ল্ড কাপে গেলাম, সেটাও কিন্তু আমরা খেলিনি। আপনি দর্শকদের কথা বলেন যে ডোমেস্টিক ক্রিকেটে আপনার ওয়াসিম আকরাম, ফেয়ার ব্রাদার, এককালের নাম্বার 1 ব্যাটসম্যান ছিল ফেয়ার ব্রাদার। আপনার ওয়াসিম আকরামের কথা তো আর সবাই জানে, ওরা এসে খেলে গেছে। ও ডোমেস্টিক অবস্থা দেখেন। তারপরে আসেন আপনার জার্নালিস্টের কথা, যে জার্নালিস্টের মাধ্যমে আমরা ক্রিকেটটা আজকে এই পর্যায়ে আসছে, টেস্ট স্ট্যাটাস পেয়েছি, ওদের ভিতরে ঢোকা নিষেধ। তো এগুলা যখন চিন্তা করি তখন আমি কোনো শেয়ার করি না, কথায় কথা উঠলো তো খুবই অবাক লাগে, আমার খুবই দুঃখ লাগে। আকরাম ভাই, ক্রিকেট নিয়ে আসলে খুব ভালো খবর আমরা দিতে পারছি না। মানে আমার কাছে সবচেয়ে হৃদয় বিদারক যেটা মনে হয়েছে যে ডোমেস্টিক ক্রিকেট ঢাকা লিগটা বন্ধ আছে, জেলা লিগগুলো তো অনেকদিন ধরে বন্ধ আছে। আপনি চট্টগ্রামের স্টার লিগ কিন্তু একসময় বাংলাদেশের মানে ঢাকা লিগের মতোই পপুলার ছিল। সো ন্যাশনাল টিমের বাইরের যে ক্রিকেটাররা, তারা যে ক্রিকেটটাকে জীবিকা হিসেবে নিয়ে এই মাঠে এসছেন। আমি সেদিন আসিফ আহমেদ রাতুল, একজন সাবেক ক্রিকেটার, পডকাস্টে একজন প্রথম বিভাগের ক্রিকেটারের মানে সে কান্নায় ভেঙে পড়েছিল এবং রিকোয়েস্ট করছিল কেউ যেন এই পেশায় না আসে। আপনি আপনি যখন থেকে খেলেন তখন বাংলাদেশ কেবল আইসিসি ট্রফি মানে কোয়ালিফাই করবে কিনা এটাই ছিল লড়াই। সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন 1400 কোটি টাকার মালিক বলা হয়। এই সময়টায় কোনো ক্রিকেটার বলছে পরের প্রজন্মকে যে ক্রিকেট খেলতে এসো না তোমরা, মানে কতটা হৃদয়, মানে কতটা ফ্রাস্ট্রেটিং? আপনার টাকা যেটা বললেন যে টাকা একটা ফ্যাক্টর, কিন্তু তার সাথে কিন্তু আপনার ওই অফিসিয়ালস দরকার, যেটা আমরা পেয়েছি। তো আমি যেটা বললাম, আমাদের রিপোর্টিং 8টা ছিল, ওনারা 7:30 চলে যেত। তারপর মনে করেন খেলা শেষ হওয়ার পরেই কিন্তু লাস্ট ম্যান ওনারা বের হতেন। ওনারা টাকাও দিতেন, স্পোর্টসও ভালোবাসতেন এবং সাথে থাকতেন।
বাট এখন দেখা যাচ্ছে যে আমরা পেয়েছি, আমি হায়েস্ট আপনার 5 থেকে 6 লাখ টাকা পেয়েছি সিজনে। ওটা তখন হায়েস্ট ছিল, মানে অলমোস্ট 3-4 জন পেতেন, তার মধ্যে আমি একজন সেটা ছিলাম। এখন জি, কনভার্ট করলে তো হ্যাঁ, আসলে অনেক। অনেক টাকা। কিন্তু এখন দেখেন আপনি, ইভেন এমনও হয়েছে যে আপনার 70-80 লাখ টাকা করে প্লেয়ার পেয়েছে, কিন্তু যারা দিচ্ছে ওরা কিন্তু মাঠে যায় না, ওরা কিন্তু ওই টাকাটা দিয়ে। তো আপনি এটাই বললাম যে তারা বোধহয় বোর্ডে যান না? বোর্ডে যান, তাও হ্যাঁ, যেখানে এক্সপোজার বেশি। তো আপনি এখন গ্রামগঞ্জে আপনার ক্রিকেটটা চালু করতে হলে প্রথমে আপনার ওই অফিসিয়ালস দরকার, এবং আপনার টাকাও কিন্তু একটা ফ্যাক্টর। এবং ক্রিকেট বোর্ডে যে টাকা আছে, ওরা মনে করেন যে আপনার টাকা দিতে পারে, বা আমরা যে স্পন্সর নিই, যে ঠিক আছে আপনার স্পন্সর নিচ্ছেন, আপনার প্রত্যেকটা জেলায় আপনাদের এক্সপোজার আমরা দিচ্ছি, অ্যাডভার্টাইজমেন্টও করে দিব, আপনারা ওখানে এই জিনিসগুলো করতে পারেন। এইভাবেও আমরা আগাইতে পারি। বাট ক্রিকেট, ফুটবল, প্রত্যেকটা স্পোর্টস কিন্তু ডিস্ট্রিক্টে যদি প্রপারলিতে রেগুলার না হয়, তাহলে মানে এটা সম্ভব না। একসময় চিটং থেকে আপনার 7-8 জন ন্যাশনাল টিমে খেলতো। আমরা যখন খেলতাম তখন কিন্তু চিটং এর বাইরের কোনো প্লেয়ার খেলতে পারবে না। এখন দেখা যাচ্ছে যে আপনার চিটং এ যে লিগ হয়, চিটং এর লিগে, আমি চিটং এ আছি বলে আমি চিটং এর কথা বলছি, যে আপনার 3টা বাইরের প্লেয়ার আনতে পারবেন, এবং বাকিটা 7 জন হবে ইয়ে। এবং ঢাকা লিগে যারা খেলছে ফার্স্ট ডিভিশন, বাস ওখান থেকে কোটা করে দিয়েছে আপনার 3 জন। তো ওই বিদেশি মানে আপনার ঢাকার বাইরে যে 3 জনের মধ্যে ও কিন্তু আবার ওই একজন হলো। তো ও নিজের জায়গায় কিন্তু খেলার অপরচুনিটি পাচ্ছে না নিজের পছন্দের মতো টিমে। সো এইভাবে যদি প্লেয়ারদেরকে বন্ধ করে দেওয়া হয় চারিদিক দিকে, তাহলে প্লেয়াররা কোথায় আপনি পাবেন? ভালো ভালো খেলার কোনো সুযোগ পাবেন না। এই যে আমার ক্যারিয়ার যেটা হলো, আমি মনে করেন যে আপনার চিটাগংয়ে স্টার সামার যখন খেলা শুরু হলো, খেললাম, পছন্দ, আমাকে লাইক করলো, আমাকে রেলওয়ে থেকে নিয়ে তখন ঢাকা রেলওয়ে টিম ছিল। একটা সুবিধা ছিল, চিটাং থেকে রাতের ট্রেনে আসতাম, ওদিন প্র্যাকটিস করতাম, পরের দিন খেলে রাতের ট্রেনে চলে যেতাম। তো এটাতে ফ্যামিলির সাথে থাকা, লেখাপড়া, এগুলো একটা সুবিধা ছিল বিধায় লাকিও ছিলাম আমরা, রেলওয়ে টিম ছিল। তো এখন তো মনে করেন মানে এই অপরচুনিটি গুলো যদি আপনি না দেন, আপনার ভালো প্লেয়ার পাবেন না। এবং তখন ওইভাবে আমি কিন্তু আসছি, রেলওয়েতে ভালো খেলছি। তখন কিন্তু ড্রিম ছিল আপনার ন্যাশনাল টিম না, কারণ তখন ন্যাশনাল টিম বছরে 1টা বা 2টা ম্যাচ খেলতো ওই এমসিসি, আর না হলে হায়দ্রাবাদ থেকে এখান থেকে টিম আসতো ওদের সাথে। তখন ছিল কিন্তু আবনি মডার্নে খেলা আমাদের ড্রিম ছিল। এবং তারপরে রেলওয়ে থেকে আমি আবনিতে, স্টেট আবনিতে গিয়ে আমি প্রায় 13-14 বছর খেলেছি। সো এই অপরচুনিটিগুলো যদি আমরা প্লেয়ারদেরকে দিতে না পারি, তাহলে প্লেয়ার আসবে না। প্লেয়ার ভেরি ডিফিকাল্ট। আপনি যতই বাসায় প্র্যাকটিস করেন আর লেখাপড়া করেন, আপনি যদি পরীক্ষা দিতে না যান, তাহলে তো, বা পরীক্ষা দেওয়ার সুযোগ না পান, তাহলে তো আপনি আপনার বিবেচনা করা ডিফিকাল্ট হবে। আপনার ভালো প্লেয়ার আপনি বের করা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। আকরাম ভাই, আপনি যদি রেলওয়ের কথা বললেনই, আপনার মুখ থেকে শোনা একটা ঘটনা, আপনি যদি বিব্রত না হন, আমার মনে হয় এত বছর পরে এটা মানুষের একটু একটু হালকা করার জন্য আর কি, আমরা অনেক গভীর আলোচনা, মানে মন খারাপ করে আলোচনা করছি। রেলওয়ের সেই ম্যাচের গল্পটা যদি একটু দর্শকদের সঙ্গে শেয়ার করতেন আমার। এটা কত সালে, কার সঙ্গে ম্যাচ ছিল? তখন তখন তো আমি ছোট, এবং রেলওয়ে হলো সবচেয়ে মানে একটা টিম, এমন একটা টিম ছিল, কেউ যদি বকাও দেয় চুপ করে বসে থাকতো, কারণ সব চিরাঙের ছেলে। বাট আমাদের সাথে খেলা ছিল কলাবাগানের। কলাবাগানে তখন অফিসিয়ালসরা কিছু ঘটনা ঘটেছিল আপনার, আমি নাম বললে হয়তো এটা নাম না বলি আমরা। হ্যাঁ, মানে একটা আমাদের একটা সিনিয়র প্লেয়ার, আমাদের খুব ভালো, ওনাকে ওই কন্ট্রাক্টের ব্যাপারে নিয়ে লাঞ্ছিত করেছিল আর কি। এর এরপরে আমরা ভয় পেয়ে গেছিলাম, ভয় পেতাম ওই ক্লাবটাকে, যে তো ওই ক্লাবটা যখন আমাদের মিরপুরে খেলা, তখন আমি কিন্তু আপনার খুব মানে মোটামুটি ভালো খেলছি আর কি। তো তো আমার একটা সুবিধা হলো যে আমার বড় ভাই যেহেতু ফুটবলার ছিলেন, এবং ওনার সাথে সব ফুটবলদের পরিচয় ছিল সব জায়গায়। তো ওই ক্লাবে 2-1 জন ছিলেন যেটা ফুটবলার ছিল ভাই, ওনারা জানতেন যে আমি ইকবাল ভাইয়ের ভাই, মানে ইকবাল ভাইয়ের ছোট ভাই। তো যখন আসলো, তো ওরা বললো যে আমরা খেলবো না, এমনি 1-1 টাই করে ফেলতে। তা এখন এটা তো অফিসিয়ালদের ব্যাপার, যে মানে আমার অফিসিয়াল যে আছে ওনারা রেলওয়ের অফিসিয়াল, তো এইভাবে মোটামুটি সেট হলো। এর মধ্যে আমি গিয়ে বললাম যে না, আমি তো সব ম্যাচে রান করতেছি, আমাকে 50 মানে স্কোর কার্ড, স্কোর কার্ডে আমাকে 50 রান দিতে হবে। মানে খেলা হয়নি কিন্তু স্কোর কার্ড হ্যাঁ, তৈরি হচ্ছে। তারপরে আর ওদের ছিল মোহাম্মদ আলী ছিল বলার, ও 3 না 4 উইকেট, পেস ও বোলার পেস বোলার, যেমন ক্রিকেট বোর্ডে আছে। তারপরে এইভাবে করে তো আমরা তো মহা খুশি যে ঠিক আছে। এনিহাও ওটা কিন্তু আর টিকে নেই, পরে খবর পড়লো যে এটা
তখন তো মোবাইলও ছিল না, ক্যামেরা এরকম ছিল না, প্লাস কমিউনিকেশন ওয়াজ নট মানে এখনকার মতো ভালো আর কি। তো এটা নিয়ে তখন মানে এইরকম ঘটনা ঘটেছিল। আরেকটা আমি আপনাকে বলি যে ঢাকা লিগের আপনার আমাদের বয়সী লোকরা ওটা ইয়ে করবে, এটা কলকাতায় খেলা হয়েছিল আপনার ইন্ডিয়া পাকিস্তানে, সেলিম মালিক যেটা একা জিতালেন। একা জিতালেন। তো তার আগের দিন তো আমরা তো এসে এখানে হোটেলে থাকতাম, মানে এক রাত হোটেলে থাকতাম, পরের দিন তো চলে যেতাম। তখন কি হলো, তখন কিন্তু যাদের প্লেয়ার নাই বা আসতে দেরি হচ্ছে বা কোনো কারণে ইন্ডিয়া থেকে প্লেয়ার আসবে, আসতে পারতেছে না, তখন হয়তো কি রাত্রে গিয়ে উইকেটটা আপনার নষ্ট করে দিত, পরদিন সকালে খেলা হতো না। কারণ আমরা আমাদের ইয়ে হলো যে আমরা শুনি যে কুমিল্লায় ওই দেখছি দিয়ে আপনার খেলা দেখছে, অ্যান্টেনা বানিয়ে। অ্যান্টেনা বানিয়ে, তারপরে ঢাকেও। তখন আমরা সবাই জিদ ধরলাম, আমাদের ক্যাপ্টেনকে বললাম যে আমরা ইয়ে করে ওই ওই খেলাটা দেখতে চাই। তো কিভাবে দেখবা, তো ওইভাবে খেলাটা তো ওদিনই আবার আমাদের সাথে রূপালী ব্যাংকের সাথে খেলা। তো সবাই প্ল্যান করলো যে ঠিক আছে আমরা রাত্রে গিয়ে উইকেটটা নষ্ট করে দেবো, পরদিন আমরা খেলা দেখবো। তারপরে রাত্রে গিয়ে উইকেট নষ্ট করলো, তারপর পরের দিন কি আমরা ওই খেলাটা কিন্তু টিভিতে এই দেখতে পাচ্ছি। উইকেট নিয়ে বোধহয় সবচেয়ে বেশি একটা ক্লাবকে ঘিরে আলোচনা হতো, বিশেষ করে আবাহনী মাঠের উইকেট নিয়ে। আবাহনী না, আবাহনীর হ্যাঁ, প্রতিবেশী আশেপাশে, একটা হ্যাঁ, হ্যাঁ, ক্লাব। আশেপাশে ছিল। ওই বললাম যেটা মানে এক ধরনের মানে ভয় কাজ করতো। এখন তো মনে করেন অনেক ডেভেলপ হয়ে গেছে প্রত্যেকটা জিনিস। আগে তো ইভেন আমাদের প্লেয়িং মানে আমরা যখন খেলতেছি, আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ফাস্ট বল ছিল শান্ত। ওকে জহির এলাই ব্যাট দিয়ে মেরে ওর কিন্তু ক্যারিয়ার ওই শেষ ইনজুরি করে দিয়েছে, বাট তারপরেও কিন্তু ওরকম কোনো অ্যাকশন নিতে পারেনি। তো এরকম একটা ডমিনেট সিস্টেম ছিল আর কি কিছু কিছু ক্লাবের। আকরাম ভাই, আবার অন্য প্রসঙ্গে যাচ্ছি যে আপনারা রাতে রাতে ট্রেনে এসে মাঠে এসে ক্রিকেট খেলতেন, বাট আমি যতদূর জানি যে আপনাদের পরিবার চিটাগংয়ের খান পরিবার, আপনারা ক্রিকেট পরিবার না হয়ে তো ফুটবল পরিবারও হতে পারতেন যদি আমি একদম শুরুর দিকে আপনার শৈশবে চলে যান। হ্যাঁ, কারণ এটা হওয়ার চান্সই বেশি ছিল। কারণ আমাদের ফ্যামিলি অনেক বড় ছিল। আমরা ৭ ভাই, ৫ বোন। তার মধ্যে বড় ভাই হলেন ইকবাল খান। তার ২ সন্তান তামিম ইকবাল আর নাফিস ইকবাল। তারপর আরেক ভাই ছিলেন, মারা গিয়েছেন, কামাল ভাই। ভাইয়া খুব ভালো ইকবাল ভাই অনেক ভালো ফুটবলার ছিলেন। খুব নামকরা স্ট্রাইকার ছিলেন। আর ঢাকায়ও কিন্তু ভালো টিমে খেলেছেন। 75 এ উনার আবনিতে খেলার কথা ছিল। ঢাকা আবনিতে। চিটাগং মহড়ে উনি প্রচুর খেলেছেন এবং উনি খুব আমাদের যে চিটাগং এ যে আবনি টিমটা সেটা কিন্তু আমার আব্বার টিম। মানে আমার ইকবাল ভাই করতেন KKRC, কাজী দিয়ারি খাজা রিক্রিয়েশন ক্লাব। আমাদের রেস্টুরেন্টের নামও খাজা হোটেল। তো আব্বা যখন মারা গেলেন তখন কিন্তু এই আবনি কিন্তু KKRC ভাইয়া ওটা আবানিকে দিয়ে দিয়েছেন। যেহেতু আমাদের ফ্যামিলি মানে ব্যবসা-ট্যাবসা ছিল, ভাইয়া ছাড়া আর কেউ ছিল না দেখার। এবং তো সবাই, আর আমার বড় ভাই আজম ভাইও ফুটবল খেলতো। তো মোটামুটি ৩ জন খুব ভালো ফুটবলার ছিলেন এবং আমারও ফুটবল খেলার অনেক ইচ্ছা ছিল এবং অনেক অফারও পেয়েছিলাম, বাট আমি মোটার কারণে আমি ওরকম লজ্জা পেতাম। আমি খেলিনি, বাট চিটাগাং আবার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন। তো আমি সেকেন্ড ডিভিশন খেলেছি বিকজ রিজনটা হলো সেকেন্ড ডিভিশন সকালে খেলা হয়তো, দর্শক কম আসতো। তো আমি সকালে ওই যেগুলো ম্যাচ থাকতো ওগুলো আমি খেলতাম। শতদল ক্লাবে আমি খেলেছি, হ্যাট্রিকও আছে আমার। তো যেটা বললাম, তো ওই যে আপনার আস্তে আস্তে আমি ক্রিকেট, ওই যে বললাম যে সিজনের মতো সিজন ওয়াইজ ক্রিকেট স্পোর্টস করতাম। ক্রিকেট আস্তে আস্তে দেখি আমি ভালো খেলছি, আমার কিছু লোক এসে, আলাদা লোকরা এসে খেলা দেখে। তখন কিন্তু ক্রিকেট ওরকম মারতো না, তো আমিও খুব মেরে খেলতাম। তো এই যে যখন ছোট স্টার সামার হচ্ছে, কিছু দর্শক এসে আমার জন্য ওয়েট করতে, মারো মারো। তো ওই ইন্টারেস্টটা তখন থেকে আমার শুরু হলো। তারপর আমি ফ্রেন্ডস ক্লাবে খেললাম আমার, তো ওখানে আমি ভালো খেললাম। তারপর আমি যখন ক্রিকেটটা যখন আমি শুরু করছি এবং আস্তে আস্তে ক্রিকেটটাও, যেমন আমি 94 এ প্রথম ক্যাপ্টেন হলাম, একটা সার্ক টুর্নামেন্ট ছিল। ও তখন কিন্তু পুরা ফাইনালে আমরা গিয়েছিলাম। আমার দর্শক ফুল স্টেডিয়াম হয়ে গেছে এবং তার চেয়ে বেশি কিন্তু বাইরে ওয়েট করছিল। আপনার হয়তো মনে আছে কিনা যে আমরা ইন্ডিয়ার সাথে হেরে গেছি, বাট পাকিস্তানকে হারিয়েছিলাম, ইন্ডিয়াকে হারাইছি, শ্রীলঙ্কাকে হারাইছি। ওটাতে হাতুড়া ছিল, ক্যাপ্টেন ছিল। তারপরে তখন আমার ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট হলো। তার মধ্যে তো 97 আসলো। তখন তামিম আর নাফিজ অনেক ছোট। নাফিজ মোটামুটি ইয়ে। তারপরে
ওদের সবাই ওরা নাফিস তামিম ক্রিকেট খেলা শুরু করলো এবং তামিম তো মানে নাফিসও খুব ভালো প্লেয়ার ছিল, তামিম আবার এক্সট্রাঅর্ডিনারি মানে ফার্স্ট যে ডোমিনেট করা আমাদের নর্মালি ওর ওর পপুলারিটি বা ওকে মানুষ পছন্দ করা শুরু করলো যেহেতু আপনার 2007-এ বিশ্বকাপ। আপনার ও যে ডোমিনেট করলো জাহির খানকে গিয়ে 6 মারলো। তো ওর খেলার স্টাইলটা ছিল যে নর্মালি আমরা যখন খেলতাম তো দেখা যেত আপনার আমাদের ওপেনাররা আপনার মানে বলার আমাদেরকে ডোমিনেট করছে। আমরা ব্যাকফুটে আছি এসে বাট ফার্স্ট যে একটা দেখলাম তামিমকে যে ও ডোমিনেট করা শুরু করলো তো এই জন্য ওর ক্রিকেটের পপুলারিটিটা অনেক বেশি বেড়েছে। বাট তারপর তো শুধু আমি না প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু ক্রিকেট 97-এর পর ইনফ্যাক্ট প্রত্যেকটা ফ্যামিলিতে ক্রিকেটের ইন্টারেস্ট অনেক বেড়ে যায়। শুধু আপনাদের পরিবার না, আপনার সমসাময়িক যারা মিনাজুল আবিলিন নান্নু, আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ রফিক, খালিদ মাহমুদ, মানে যারা আমাদের তখন ডোমেস্টিক ক্রিকেটের ব্র্যান্ড ছিলেন, যাদের নাম শুনে ক্লাব না, না। যাদের নামের কারণে মানুষ খেলা, আমি নিজেও খেলা দেখতে গেছি, তারা সবাই ফুটবলার ছিলেন। তা আপনারা দল বেঁধে মানে ফুটবল ছেড়ে ক্রিকেটে গেলেন কেন? যে ফুটবল খেলার চাইতে ক্রিকেট খেলাটা ইজিয়ার ছিল এই জন্য? না আমি আমার কথা বললাম আপনাকে। না, আপনার কারণটা আমি কিন্তু হ্যাঁ, আমি একটু একটু হ্যাঁ। একটু আপনাকে থামাই, সরি। আপনি বলেছেন যে আপনার শরীর ভারী ছিল বলে আপনি ফুটবল খেলা ছেড়ে ক্রিকেটে গেছেন। তাহলে আপনি তো সিঙ্গেলস নিতেন কি করে? এটাই যেটা আমি ফুটবল খেলেছি, আমি তো ফুটবল খেলতাম এবং আমি মানে আমি ঢাকা আপনার ভাইয়া যে টিমের কোচ থাকতো ইকবাল ভাই, আমি গিয়ে ওদের সাথে প্র্যাকটিস করতাম। তো একবার আপনি নিশ্চয়ই মুন্না ভাইয়ের কথা তো মনে আছে। মানে মুন্না তো ভাই। মুন্না ভাই কালকে মহোডানের খেলা, চিটাগং মহোডানের খেলা কালকে। তো আগের দিন আমরা বিকেলে প্র্যাকটিস করছিলাম। আমি ওই ভাইয়ার ইকবাল ভাইয়ের ভাই হিসাবে আমি একটু মানে প্রাধান্য পেতাম যে ও কেউ নেওয়া আর আমি মোটামুটি ভালো খেলতাম। তো ওই প্র্যাকটিস করছি তখন মুন্না ভাই তো এসে ওখানে বলছে মোটাটা কে বুঝছেন? তখন বললো যে না এটা কথা তো ভালো খেলে এভাবে। তারপর মুন্না ভাইয়ের সাথে তো আমি রুমমেট ছিলাম আবনিতে। উনি তো খুবই মানে যেমন ফুটবলার ছিলেন ওরকম জ্ঞানী লোক ছিলেন। তো এই ধরনের তো ফুটবল নান্নু ভাইও খুব ভালো ফুটবল খেলতেন। আমার দেখা মতো নান্নু ভাই হলো বাট নান্নু ভাইয়ের ইন্টারেস্ট আপনার ক্রিকেটে বেশি ছিল। আর ফুটবলে তো কষ্ট কিন্তু অনেক বেশি। আপনার আগে তো এখন ফিটনেস যেভাবে ক্রিকেটে কাউন্ট করে, আমাদের সময় কিন্তু ফিটনেসটা অত কাউন্ট করতো না। আপনার ভালো খেললেই হতো। মহিন্দর রমনাথ আসার আগে আপনার কি ফিটনেস সম্পর্কে কোনো ধারণা পেয়েছিলেন? মহিন্দর রমনাথ যখন আইসিসি ট্রফির আগে এলেন উনি 94 এর আসছে আগে, আপনার 94 এ, 94 এর আগে। বাট আমরা 90 তে কিন্তু মুদাস্সারকে পেয়েছিলাম। মুদাসসিরকে পেয়েছিলেন। মুদাস্সারকে পাওয়ার পর ওই ফার্স্ট যে আপনার ক্রিকেটে যে ফিটনেস একটা ব্যাপার তখন জানতে পারি এবং ও এসে প্রথম শুরু করলো যে আমরা নর্মালি এক চক্কর মেরে একটু মানে নর্মাল স্ট্রেচিং করে মানে ব্যাটিং বোলিং শুরু করে ফেলতাম। ও এসে কিন্তু আমাদেরকে আপনার রানিং করা শিখাইলো। আপনার ও আসছিল 1 মাসের জন্য। এবং 94 এর আগে যখন মহিন্দার আসছে তখন বুঝছি ফিটনেসটা কি এবং সে আমাদের ফিটনেসের প্রতি মানে ক্রিকেটের চেয়ে ফিটনেসের প্রতি আগ্রহী। ওনার একটা ড্রিল খুব আলোচিত ছিল, ফিটনেস ড্রিল। টয়োটা বিল্ডিং, যেটা ঢাকা শহরে তখন সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল, 16 তলা। কি ড্রিল করাতেন আপনাদের? না না ওটা ঘটনা হয়েছে এটা বলি। উনি তো অনেক ইয়ে তো এক সময় গেলাম তো বৃষ্টি বৃষ্টি হয়েছে আমরা অনেক খুশি যাক মানে তো অনেক কষ্ট করে থাকে তো আমরা খুশি যে যাক আজকে আম, বৃষ্টি হচ্ছে আমাদের কিছু করতে হবে না। তখন ও বসে আছে হঠাৎ ওর চোখ গেল আপনার ওই 18 তলা বিল্ডিং এর উপর ওই যে ওই ইয়ের বায়তুল মোকাররমের পাশে বাট ওটার কিন্তু ছাদ ছিল কিন্তু সাইডে দেওয়াল ছিল না। তো উনি বলতেছে ওখানে যাওয়া যাবে তখন তো আমাদের মধ্যে একটা সবার মধ্যে ভয় একটা আতঙ্ক হলো। তারপর নিয়ে আমাদেরকে আপনার প্রায় 18 তলা এই যে উঠানো নামানো ওয়াহিদ ভাই ছিলেন অনেক ছিলেন অনেক কষ্ট বাট উনি ফিটনেস তখন উনি যখন বৃষ্টি হতো আমাদের ওখানে নিয়ে যেতেন। ঠিক, আপনারা একা একা উঠেছিলেন নাকি কাউকে কাঁধে নিয়ে উঠতে হয়েছিল? না ও একা হ্যাঁ, একা একা একা। মানে ইয়ে নিয়ে কাঁদে নিয়ে হলো আরেকটা স্টোরি আর হলো এই বৃষ্টির মধ্যে এটা করে তো আর যেটা করিয়েছিলেন আপনার স্লেডিং এখন যে ফিল্ডাররা যে স্লেডিং মারে সেটা আমরা শিখেছিলাম আপনার আমাদের যখন এনএসসি ছিল এখানে আপনার নিচের ফ্লোরে উডেন ফ্লোর যেটা উডেন ছিল। ফ্লোরে ওখানে আম, আপনার পানি দিয়ে আমাদেরকে ইয়েটা স্লাইডিং মেরে ওই যে পিক আপ অ্যান্ড থ্রো
তো অনেক কিছু মানে এই আস্তে আস্তে তখন থেকে ফিটনেস ইনফ্যাক্ট ও 90-তে একবার করাইলো, মাঝখানে একটু ডেভেলপ করলাম, বাট 94 থেকে আমাদের ফিটনেস অনেক বেড়ে গেছে। গর্ডন গ্রিনিজও তো অনেক টাফ টাইম দিয়েছেন হ্যাঁ, ফিটনেস ও ওয়াইজ। হলো হি ইজ এ মেন্টালি টাফ গাই। উনি আপনার যেভাবে করলো যে আপনার আম মহিন্দার এসে যেভাবে আমাদেরকে ফিটনেস এক্সারসাইজ এগুলো করাতো, বাট গর্ডন গ্রিনস এসে কিন্তু আমাদেরকে মেন্টালি স্ট্রং করেছে। যেমন আমরা তখন উইকেট খারাপ বলে বলতাম যে উইকেট খারাপ, মানে হালটা ছেড়ে দিতাম, বাট উনি বলতো না এই উইকেটে ব্যাটিং করো, বেশি রোদ হলে রোদের মধ্যে কিভাবে আম, মানে থাকতে হয়, মানে মেন্টালি আমাদেরকে খুব হেল্প করেছে আর কি। স্ট্রং মেন্টালি ডেভেলপ করার জন্য যা যা দরকার উনি আমাদেরকে ওইভাবে করিয়েছেন, বাট ওনার অবদান অনেক বেশি। আকরাম ভাই, আপনাকে যে জন্য পুরো টাইটেলটা যেটাকে কেন্দ্র করে, যে দ্য হিস্ট্রি ম্যান অফ বাংলাদেশ ক্রিকেট, অনেক অনেক ভালো ভালো ক্রিকেটার আশেপাশে আছেন, বাট একটা মোমেন্ট, একটা ঘটনা একজন মানুষকে আলাদা একটা মর্যাদা দেয়, যেই মর্যাদাটা আপনার আছে। 97 আইসিসি ট্রফি, হল্যান্ডের এগেনস্টে সেই ম্যাচের যদি আমরা সিনপসিস করি, ওরা বোধহয় 171 করেছিল, বৃষ্টি হলো, কাটেল ওভারে 33 ওভারে 141 বা 30-এর মতো টার্গেট দেওয়া হলো। ওই সময়ে ওইটা রান রেটের চাপ ছিল, আর অত চাপ ছিল না, কিন্তু যখন 15 রানে 4 উইকেট চলে গেল হুম। বাংলাদেশের, মানে ওই ওই চাপটা আপনি কিভাবে সামলালেন? এটা এটা আমরা ইন্ডিভিজুয়ালি মানে যে পারফরমেন্সের কথা বলছেন সেটা আমি আপনাকে পরে বলছি এখনই, বাট পরে ঘটনাগুলো আরো ক্লিয়ারলি করছি আসলে। আমি তো আবনি তো অনেক বছর খেলেছি, বাট আবনি এমন একটা টিম ছিল যে আবনি মোহামেডান হারতে চেত না, এবং আপনার ভালো খেললে আপনাকে অনেক সাপোর্ট করতো, অনেক বাট হারলে কিন্তু আপনাকে গালাগালি করতো আপনাকে। তো মেন্টালি কিন্তু ওইভাবে এরকম প্রচুর ডোমেস্টিক ম্যাচ আমরা জিতেছি, ছোট টিমের সাথেও বলেন বড় টিমের সাথেও। অনেক সময় হারার থেকে যেটা বললেন যে আমাদের ডোমেস্টিকে অনেক সাপোর্টার ছিল, কারণ কারণ ছিল এটাই যে আমরা ম্যাচটা জিতিয়ে দিতাম। আমি বলেন, নান্নু ভাই বলেন, বুলবুল, ফারুক ভাই অনেক ভালো ভালো ইনিংস আছে, আতার ভাই ছিলেন তো অনেক, পাইলট, রফিক, এরা তো মনে করেন যে রফিক তো ডেঞ্জারাস প্লেয়ার ছিল। তো সেটা একটা কারণ যে আপনার তারপর মেইন যেটা হলো যে আমি মেন্টাল যেটা বলতেছি, যে আমাদের প্রথমে আমরা ফিল্ডিং করলাম, শান্ত খুব ভালো বোলিং করলো, তার মধ্যে সাইফুল। অ্যাস্ট্রোটাফে খেলা হয়েছিল। আপনাকে তখন বলি আজকে ক্রিকেট নিয়ে এত কথা বলতেছে অনেকেই, অনেক কিছু বলে, এ বলে সে বলে, তখন তো ক্রিকেট নিয়ে আমি একটা লোককে দেখিনি। যখন 97 আমরা আইসিসি খেলতে যাব, ঠিক তার আগের বার আপনার ঢাকায় আমরা 6 মাসের জন্য ঢাকা স্টেডিয়ামটা, এখন যে ন্যাশনাল স্টেডিয়াম আছে সেটা ক্রিকেটের জন্য পেতাম। এবং তখনকার অফিসিয়ালস আমি আগেও আপনাকে বলেছি যে অনেক অফিসিয়ালসের নাম আমি হয়তো বা এখন মনে নাই, মুনির ভাই ছিলেন, রেজা ভাই বলে একজন ছিলেন, উনি এম্পায়ারিং করতেন, উনি মাঠ পরিষ্কার করতেন, উনি উইকেট বানাইতেন, তো ওনাদের অবদান তো কোনোদিন একজন কেউ নেয় না। প্লাস আমাদেরকে তখন, যেটা আমি 97-এর আগে অ্যাস্ট্রোটাফ অনেক কষ্টে কিন্তু ক্রিকেট বোর্ড কিনলো যে ঢাকা লিগটা অ্যাস্ট্রোটাফের হবে, বাট কি কারণে তখন একটা ফুটবল টুর্নামেন্ট হবে বিদায় আমাদেরকে অ্যাস্ট্রোটাফ করতে দিচ্ছিল না। তখন আমরা প্লেয়াররা, আপনার মনে আছে কিনা, আমরা রাস্তায় কিন্তু ক্রিকেট খেলেছি। প্রেস ক্লাবের হ্যাঁ, সামনে। এখন যে ক্রিকেট নিয়ে অনেকে অনেক কথা বলে, অনেকে বলে এরা এটা করে সেটা করে, তখন তো একজনও বাইরের লোক এসে আমাদের সাথে, আমরাও আমরাও কিন্তু ওদেরকে আসতেও বলি না, বাট করছে তো কিন্তু প্লেয়াররা। যাই হোক, তো অ্যাস্ট্রোটাফে আবার ফিরে আসি। অ্যাস্ট্রোটাফে খেলা হতো, শান্ত খুব ভালো বল করেছিল, 170। তো হল্যান্ডের তখন হয়েছে কি, ওদের একটা অ্যাডভান্টেজ, ওদের বেসিকটা অনেক ভালো, যেহেতু ওরা কিন্তু আপনার কাউন্টি খেলে, কাউন্টি মাইনর কাউন্টিতে অনেকগুলো লিগ হয়, বাট ওদের বেসিক ভালো। তো 170 যখন হলো তখন আমরা ব্যাটিং গেলাম, তো আমাদের 17 রানে 4টা উইকেট চলে যায়। তার মধ্যে ছিল আতার ভাই, সানওয়ার, দুর্জয় আর বুলবুল। কারণ আমি আর নান্নু ভাই, আমাদের তো অনেক মানে ইয়ে আছে, পার্টনারশিপ আছে পার্টনারশিপ অনেক। আছে অনেক, মানে আপনি চিন্তা করতে পারবেন চিটাঙ্গ ফর অনেক আছে, আপনার ন্যাশনাল টিমের ন্যাশনাল ফর টিমে, আছে, তারপরে ন্যাশনাল, তখন হ্যাঁ, ন্যাশনাল লিগ ন্যাশ- শুরু হয়নি, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আছে। হ্যাঁ হ্যাঁ, তারপর আমরা খেলেছি যে অনেক পরে পরে হলো। তো তখন আমরা নান্নু ভাই, তখন তো আমি আর নান্নু ভাই ছিল, আমাদের ইয়ে কনফিডেন্স ছিল যে ইনশাল্লাহ আমরা করবো। নান্নু ভাই তো অনেক ভালো ক্রিকেট বুঝতেন, এবং আমার একটা সুবিধা হয়েছে কি, যে আমি যখন ক্যাপ্টেন হয়েছি, তো আমার
সঙ্গে যারা ছিল আমার বয়সী ওরা আমাকে লাইক করতো, আর সিনিয়র যারা আছে ওরাও কিন্তু আমাকে পছন্দ করতো, বিদায় আমি অনেক অ্যাডভান্টেজ পেতাম। তো ঘটনাটা ঘটলো কিন্তু সেটা ইনফ্যাক্ট না, ইনফ্যাক্ট হলো ইয়ে হলো যে বৃষ্টি আসছে। বৃষ্টি আসার পর ওখানে বললো যে এখন তো আমাদের কম্পিউটার অ্যানালাইসিস আছে, ও তো আপনাকে সব আগে বলে দেয় কি হবে না হবে কি রেজাল্ট এসে। তখন কিন্তু একজন বললো যে খেলা না হলে বাংলাদেশ কোয়ালিফাই করবে, কারণ এর আগে আমরা আয়ারল্যান্ডের ম্যাচে বৃষ্টির জন্য হয়নি। তো আমরা খুশি যে সে তার আগে কিন্তু আমাকে এম্পায়ার ওয়ার্নিং করলো, আমি সাসপেন্ডও হয়ে দেরি গেছিলাম, করছিলেন। কারণ আমি দেরি করছিলাম, বৃষ্টি আসলে খেলা বন্ধ হয়ে গেলে আমরা জিতে যাব। আর এটা তো টাফ, 174 উইকেট, 4টা ব্যাটসম্যান আউট হয়ে গেছে। তখন এভাবে হয়েছে, আমরা খুশি। এর মধ্যে ওই যেটা বললাম আপনাকে, সাংবাদিকদের কথা বললাম, দর্শকদের কথা বললাম, এর মধ্যে আবার নিউজ আসলো না খেলা হইতেই হবে এবং বাংলাদেশকে জিততে হবে। তো এটা তো শোনার পর মানে এটা এখন যেমন আমার আমার মানে খুব একটু এক্সাইটেড হয়ে যাচ্ছি। তো এটা তো আরো টাফ হয়ে গেল যে বৃষ্টি হলো, মাঠও আপনার মানে ইন্টারন্যাশনাল মাঠের মতো তো না, বৃষ্টি হয়েছে এখন। তখন হতো কি আমরা ওই সকালে আইসিসিতে যে প্রত্যেকটা টিম আপনার মালয়েশিয়ায় আপনার দূরত্ব যদি 5 মিনিটও হয় এবং দূরত্ব যদি 1.5 ঘন্টা হয়, আপনাকে সকাল 5টায় বের হতে হবে, মানে অন্ধকারের সময় আমরা বের হইতাম বিকজ ট্রাফিক জ্যামের জন্য। তো এই বাসগুলো অনেক ঠান্ডা থাকতো। তো হয়েছে কি আমরা সবাই এক একটা টাওয়েল নিয়ে নিতাম হোটেল থেকে, নিয়ে ওই যে পেঁচায় আমরা ঘুমাতাম, গিয়ে পৌঁছাইলে তারপরে ওদিন ওই যে মাঠে খেলা ছিল ওটা কিন্তু আমাদের ডিস্টেন্স প্রায় 1.5 ঘন্টার মতো ছিল। এখন তো জায়গায় জায়গায় পানি জমে গেছে, এখন এসে বললো যে না খেলা হইতে হবে। এখন দেখছি আপনার দর্শকরা মালয়েশিয়াতে তো প্রচুর বাঙালি ছিল, প্রবাসী আছে। তারপর আমাদের বাংলাদেশ থেকে অনেক জার্নালিস্ট গিয়েছিলেন। সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে সাংবাদিকরাও মাঠ শুকানোর কাজে, খেলোয়াড়রা, এটাই আমি বলছি মানে এটা এই ইমোশন কিন্তু আসলে আমি জানি না, আপনার কাছ থেকে শুনতে চাই, আমার দর্শকরা জানুক। আমি তো শুরুতে এটাই বলছি, যাদের অবদান ওরাই এখন ক্রিকেট বোর্ডে যেতে পারছে না, মানে এটা অবাক লাগে। তারপরে ওই আমি দেখেছি অনেক নাম করা, আমি নাম বলবো না কারণ অনেক নাম করা সাংবাদিকই আমি নিজের হাতে দেখছি যে আপনার পানিগুলো ওই তাওয়েলের মধ্যে নিয়ে বাইরে গিয়ে আপনার ফেলছে, তাওয়েল দিয়ে ওটাকে ইয়ে নামগুলো আমি বলি যদি আপনি কিছু মনে না করেন। দিলু খন্দকার ছিলেন, উৎপল শুভ্র ছিলেন, আরিফুর রহমান বাবু ছিলেন, শামসুল হক টেঙ্কু ছিলেন, লেজেন্ডারি সব চরিত্র। তারপর আমাদের ছিলেন ওই যে এখন এটিএনে আছেন আমাদের আজম, শহীদুল আজম। তো ইনাদের রানা ভাই গিয়েছিলেন কিনা জানি না, বাট রানা ভাই তখন অনেক ছিলেন। তো এরা কিন্তু দেখলাম, প্লাস আরো অনেকে, প্লাস বাঙালিরা মোশাররফ ভাই ছিলেন। মোশাররফ ভাই, হ্যাঁ। এক পর্যায়ে ইয়েটা আপনার রেডি হয়ে গেছে, এখন হবে কি হবে না খেলা, তখন ওরা তো খেলতে যাচ্ছে না, ওরা দেখাচ্ছে যে ওরা ইয়ে করতে পারছে না, আপনার ফিল্ডিং করতে পারছে না। তো এক পর্যায়ে আমরা মোটামুটি খেললাম এবং সেখানে আকরাম ভাই একটু ইন্টারাপ্ট করি, তখন তো সৈয়দ আশরাফুল হক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেনারেল সেক্রেটারি, ওনার এসিসি আইসিসিতে একটা ইনফ্লুয়েন্স আছে। আপনাকে কোনোভাবে মনে হয় যে মানে ওনার একটা ইনফ্লুয়েন্সও কাজ করেছে একটু মানে নেদারল্যান্ডসকে মাঠে ফিরিয়ে আনার ক্ষেত্রে? হি ইজ দ্য ফার্স্ট গাই যে এসে বললো যে তোমরা যদি এই ম্যাচটা যদি না জিতো তাহলে তোমাদের সেমিফাইনালে যাওয়া হবে না। তখন উনি এসে বলছে, কিন্তু উনি তখন আমার মনে আছে আমার ওয়াইফ আমাকে ফোন করেছিল, বা সাদ ভাইয়ের লিবু ভাই বা সাদ ভাই সামথিং কোনোভাবে আমি এটা ফোন করি, তখন শুক্রবার ছিল। আমি ছোট ভাইকে বললাম যে, আমার বউকে বললাম যে ভাইকে বললো মসজিদে যেন একটু ইয়ের পর নামাজের পর যেন দোয়া করে। যাই হোক, তারপরে আসলে এসে বললেন যে এইটা তো তোমার হবে, ম্যাচ না জিতলে হবে না। তখন আমরা করলাম, এখন করার পর আমরা যেটা করলাম, নান্নু ভাই আউট হয়ে গেল। তারপরে আমাদের তখন সুবিধা ছিল, অনেক অলরাউন্ডার ছিল আমার টিমে, নাম্বার 9 তো ব্যাটিং করতে পারে। তারপর আসলো নান্নু ভাইয়ের পর আসলো মনে হয় রফিক, না পাইলট, তারপরে পাইলটের সাথে তারপর সাইফুল, বিরাট কন্ট্রিবিউশন ছিল। হ্যাঁ, তো এভাবে করে আমরা ম্যাচটা আল্লাহর রহমতে জিতে যাই। জিতে যাওয়ার পর আপনি এমন ভাবে বলছেন যে আপনি গিয়ে জিতে গেছেন, না ওই স্ট্রাগলটা বলেন যে আপনি যে 50টা করলেন, মানে ওটা ঐতিহাসিক 50, ওটা এত সহজ ছিল না। উইকেট
উইকেটও ভালো ছিল না, আউটফিল্ড কিন্তু অনেক স্লো ছিল যে ওখানে। তো আমি আমার মনে আছে ম্যাক্সিমাম আমি 2 রান করে বেশি নিছি। একটা অফ স্পিনে মিড উইকেট দিকে আমি একটা ঢাকা লিগে আমি সবসময় ওটা খেলতাম আরকি। ওই যেটা বললাম ডোমেস্টিকে আমাদের তো ওরকম কোচও ছিল না, ফ্যাসিলিটিসও ছিল না এবং মানে ওরকম টাকা পয়সা ছিল না। বাট ডোমেস্টিকে আমরা আমি, নান্নু ভাই, বুলবুল যারা আগেকার যারা ভালো ব্যাটসম্যান ছিল ওরা কিন্তু ওইভাবেই ডেভেলপ করেছি। তারপরে এম ১-২, ১-২ করে রান মিটন উইকেট তো সবাই ভালো ছিল আমাদের সাইফুল টাইফুল সবাই। বাট আমি মনে করি যে শুধু এককভাবে যে সবাই বলে যে আমার জন্য আমার যেটা কিন্তু আমি মানি না। কারণ এটা কমপ্লিট একটা টিম গেম এবং ওদেরকে যদি আমরা 170 তে যদি বুক করতে না পারতাম, আমরা হয়তো ম্যাচটা হেরে যেতে পারতাম। বাট এবং সাইফুল, তারপর পাইলট, নান্নু ভাই এরা এসে যে ব্যাটিং এ যে হেল্প করছে। তো সবকিছু মিলিয়ে ম্যাচটা অনেক টাফ হওয়ার পর আমরা জিতে যাই। বাট তারপরে তো কনফার্ম হয়ে গেলাম যে তখন ওয়ার্ল্ড কাপ খেলাটা মানে কি আপনার যেকোনো ৪ টা দলের মধ্যে ৩ টা দল খেলবে। তখন তো ২ টা আপনার অপরচুনিটি রয়ে গেল। তো আর বাংলাদেশ তো উম মনে করেন যে গেলাম, তারপর তো আমাদের মনে হয় সেমিফাইনালে স্কটল্যান্ডের সঙ্গে স্কটল্যান্ডের সাথে খুবই সহজে পাইলট জিতে ভালো হবে। খেললো, নাম্বার 3 পাইলটকে দিয়ে অনেক খেলিয়ে ৭৮ বা ৭০ হ্যাঁ, এরকম সো করেছেন। বললাম না তো। তো ওটা মেইনলি ওটার পরেই আমরা কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে গেছে। আর তারপর এখন যেরকম ক্রিকেটে আপনার আম ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড যে ডিসট্যান্স অন্য টিমের সাথে, এরকম কিন্তু কেনিয়ার সাথেও আমাদের ছিল। যে কেনিয়া কিন্তু আসলে তখনও আপনার 2003 তে ওরা তো অলমোস্ট সেমিফাইনালেও খেলেছে। ওদের কিছু প্লেয়ার ছিল মানে টিকোলো, হ্যাঁ, দুম্বে। টিকোলো, ওদম্বে, আসিফ, তারপরে এরা অনেক ভালো উঁচুমানের ছিল। বাট তারপরে আমরা ওই কনফিডেন্স আমরা ওদেরকেও কিন্তু আমরা কিন্তু ফাইনালে জিতলাম আরকি। হল্যান্ড ম্যাচ ডেফিনিটলি আপনি হাই স্কোরার সবচেয়ে প্রেশারের ম্যান অফ সময় দ্য ম্যাচ খেলেছেন। হয়েছে, হ্যাঁ। আপনি বলছেন সবার কন্ট্রিবিউশন, বাট আমার দেখা বোধহয় বিশ্বের, আমার দেখা না সরি, কমেন্ট্রি শোনা এবং যারা যে সাংবাদিকরা গিয়েছিলেন লেজেন্ডারি সাংবাদিক বাংলাদেশ তাদেরকে শুনে আমার একটাই মনে হয় যে পৃথিবীতে এরকম ম্যাচ হয়নি যে মাঠ শুকাচ্ছে টিম মেম্বার, হ্যাঁ, প্লেয়াররা, অফিসিয়ালরা, ইনক্লুডিং সাংবাদিকরা। এবং আমি দিলু ভাই বা বাবু ভাইয়ের কাছে যে বর্ণনা শুনেছি, যে এটা শুনলে ইমোশনাল লাগে যে হুম। দে ওয়ার ক্রাইং, যে মানে কত দ্রুত মাঠটা শুকানো যায়। বাংলাদেশের আমি বলবো যে এটা একটা মানে সারা বিশ্বের ইয়েতে এরকম ম্যাচ হয়নি, মানে না, কম্পিটিশন হয়েছে অনেক, বাট এটাই এই বললাম। ইমোশনটা জি। এক তো মনে করেন আনবিলিভেবল। যে আপনার এমন জায়গায় ক্রিকেট আইসিসি ট্রফি হয়েছে যেখানে ক্রিকেটের কোনো পপুলারিটি নাই, মালয়েশিয়া। এবং ওখানে তো ফ্যাসিলিটিস কিন্তু ওরকম থাকার কথা না। বাট সেখানে গিয়ে আমরা এবং আমরা বিরাট লাকি। আমি আপনাকে বললাম, হয়তোবা আমি এখন বলতেছি এখনকার জেনারেশনের লোকরা হয়তোবা এটা ওরকম সিরিয়াসলি নিবে না। কিন্তু আজকে ইনারা না থাকলে কিন্তু ওই ম্যাচটা আপনি যে বলতেছেন যে আমার কথা, আমি তো কোনো সময় বলি নাই যে ওই ম্যাচটা আমি জিতেছি বা আমি কেন বলি না জানেন? কারণ আমি ঘটনাটা তো দেখছি। আজকে শুরুর থেকে বলি, আপনি যদি মাছটা না শুকাইতো তাহলে আমরা তো সেমিফাইনাল খেলতে পারতাম না। বা যদি আজ হিসেবটা আপনারা সত্যি হিসেব না আসল ভাই জানতেন, না থাকতো তাহলে তো আমরা ওই জিনিসটাও জানি না না। না খেলেই হ্যাঁ, আপনারা বাদ পড়ে হ্যাঁ। যেতেন। তারপর আসল ভাই আরেকটা কাজ করছে আমাকে কিন্তু সেমিফাইনালে ওই ম্যাচ রেফারি ইতালির কি নাম ভুলে গেছি। ও তো আমাকে ওর সাথে আমার অনেক অ্যাম ইয়ে হইছে। মনে করেন যে আমার বৃষ্টির জন্য হেলমেট আনাচ্ছি আবার খুলতেছি এই সেই। সে ধরে নিয়েছিল আমার কিছু একটা করবে। বাট আসল ভাই থ্যাংকস আসল ভাই যে উনি আমাকে হয়তো ফাইন করেছিল, ওয়ার্নিং দিছিল কিন্তু আমাকে সাসপেন্ড করেনি। বাট আপনি কিভাবে দেরি করছিলেন মানে? যে দেখাচ্ছি যে আমার হেলমেটটা আনো। ওই যে হেলমেট আনতে মনে করেন যে আপনার ২ মিনিট তো যাচ্ছে। পড়তে হেলমেটটা কে আনতো? 12 ম্যান, কে ছিলেন সেই 12 ভূমিকায়? ম্যান মসুর আপনি তো মানে আমাদের গোল্লা গোল, ছিল ওকে। গোল্লা। যাবে তোমার আচ্ছা, সে তো খুব বেনিফুল। সিরিয়াস, খুব দ্রুত চলে আসার কথা নাকি? হ্যাঁ, সে হ্যাঁ। বাট ও সে তো সে আবার অভিনয় খুব ভালো। অভিনয় খুব ভালো। সে বললাম তো ওই স্কোয়াডটা মানে একটা যদি মানে বলা যেত না, কুল্লার কথা বলছেন যে ওরও তো অনেক কিছু কাহিনী আছে ওখানে। বাট ও আসতো, নিয়ে যেত, করতো। তারপর ডাক্তার জোয়াদ ভাই ছিলেন। আমাদের সাথে ফিজিও, ফার্স্ট টাইম ডক্টর, ফিজিও, ট্রেনার ডাক্তার, সবকিছু ট্রেনার সবকিছু। এবং উনি মেন্টরও টু মেন্টর। সাম এক্সটেন্ট। উনি ২ টা ড্রিংকস নিত। একটা ড্রিংকস বেচারা মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। একটা ড্রিংকস নিয়ে প্লেয়ারকে একটা এত ছোট্ট একটা 250 এমএল এর যেটা নিয়ে দিত, প্লেয়ার খেত। খাওয়ার পর উনি যে দৌড়ায় গিয়ে প্লেয়ারকে খাওয়ায় আবার দৌড়ায় এসে ড্রেসিং রুমে আরেকটা যেটা ছিল ওটা আবার নিজে খেত। মানে এরকম আমাদের ছিল আরকি, ফিজিও বলেন বা
সো মানে জাস্ট আমরা কিন্তু একটা ফ্যামিলির মতো ছিলাম। তারপর তো ওই ম্যাচটা জিতে যাই। জিতে যাওয়ার পর ম্যাচ জেতার পর ড্রেসিং রুমে ফিরে হ্যাঁ, অনেক কান্নার রোল ছিল। সবাই কাঁদছে। কেউ তো বুলবুল তো আমি যতটুকু জানি ওখানে মাঠের বাইরে আপনার ইয়ে ছিল। আ আম জঙ্গল টাইপের ছিল। এই রাবারের রাবার গাছ হ্যাঁ, বাগানের মধ্যে বাগান খেলা ছিল, ছিল। রাবার রিসার্চ তো আমি সেন্টার যখন ছিল। ব্যাটিং করছি আমি দেখতেছি বুলবুল কিন্তু নরমালি বলাটা ঠিক হবে কিনা জানি না। ও স্মোক করতো না। কিন্তু আমি দেখতেছি ওই যে রাবার বাগানের ভিতরে বসে, বসে ও স্মোক করতেছে। আরেকবার করেছিল জিম্বাবুয়ে, ওই গল্পে পরে আসবো। হ্যাঁ, তো এটাই আরকি। তারপরে আমিও নান্নু ভাই যখন আউট হয়ে গেছে তখন কিন্তু আমি সিরিয়াসলি ভয় পেয়েছিলাম। বিকজ নান্নু ভাই এমন একটা ব্যাটসম্যান ছিল যে আপনার যেকোনো সিচুয়েশনে এক আপনার পাশে থাকলেই হয় অনেক। হ্যাঁ থাকলে হয়। তো রান আউট হয়েছিল। বাট ওই যে বললাম যে আপনার আউটফিল্ডও অনেক স্লো হয়ে গেছে। এটা একটা কারণ ছিল। তো সবকিছু মিলে উই আর ভেরি লাকি। মানে সবার হেল্প ছিল। আম লিপু ভাইও ছিলেন আমাদের ম্যানেজার। তো ওইভাবে তো ওই তো আর মনে হয় ৫-৭ দিন পর আমাদের ইয়ে হবে। না এই মাসে না মার্চ 14ই এপ্রিলে 14ই ১৪ই এপ্রিল এপ্রিল। এই মাসেই। হ্যাঁ, মানে ফ্যান্টাস্টিক টুর্নামেন্ট গেছে আরকি আমাদের। মানে ভেরি ইমোশনাল। তারপর হ্যাঁ, তো বাংলাদেশ ক্রিকেট একটা নতুন হ্যাঁ জায়গায় আসলো চলে গেল। আমরা কোয়ালিফাই করলাম। আসলে ওই ম্যাচ জেতার পরে যে কনফিডেন্স আপনারা হ্যাঁ, পেয়েছিলেন, তাতে কেনিয়া কেন, ফাইনাল অন্য কোনো দল হলেও হয়তো হ্যাঁ সেটাই। বাংলাদেশ জিততো। তখন ছিল সেটার জন্য তখন আমাদের আপনার প্রতি এবং আপনার প্রতি না, ওই দল এবং ওই সময়ে যে প্রবাসীরা ছিলেন, জি, জি, জি। টিম ম্যানেজমেন্ট এবং অবশ্যই আমার সহকর্মী সাংবাদিক ভাই, বড় হ্যাঁ, ভাই হ্যাঁ যারা ছিলেন, ইটস আনবিলিভেবল ভাই। এত ইমোশনাল, আমার মনে হয় এটা নিয়ে একটা বড় ছিল। একটা সুন্দর একটা সিনেমা তৈরি হতে প্লাস পারে। আরেকটা সাইড ভাই ওই যখন ফাইনাল তো কিন্তু আমরা অনেক জানেন তো শেষ বলে ১ শেষ রান বলে দরকার। লেগ মানে বাই লেগ বাই হলো হাসিবুল হাসান হ্যাঁ। শান্ত। তো সেটা নিয়ে যখন মনে করেন যে আপনার অনেক প্রচুর বাঙালি দর্শক আসলেন। আপনার যারা ওখানে কাজ করেন। আপনার যখন ওরা মাঠে ঢোকার চেষ্টা করছে বিকজ এক্সাইটেড তো। আপনার ওখানে তো মাঠ ওপেন ছিল। আপনার মালয়েশিয়ার পুলিশরা আপনার ওখানে মানে ডগ ছিল, ডগও ছেড়ে দিয়েছে আমি নিজে দেখেছি। সো মানে কাকে আপনি কার কথা বলবেন না, কার কথা বলবেন? মানে কিছু মানে আ চিন্তার বাইরে আরকি ওই টুর্নামেন্টটা। মানে ওই 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 সময়টা নিয়ে হ্যাঁ, একটা তো ভালো সিনেমা হওয়া খুব দরকার। হ্যাঁ, আর তারপরেও আপনি হ্যাঁ, আপনি আপনি যখন আপনারা যখন খেলছিলেন, হুম, হল্যান্ডকে হারালেন, মানে খবর পাচ্ছিলেন যে দেশে কিরকম উৎসব না, হচ্ছে? না যেটা রাইট। তারপরে যখন আমরা সেমিফাইনাল জিতলাম, তখন মানে বাসা থেকে ফোন গেল যে এই সেই তখন আমার বাসায় গিয়ে তখন চিটাগাং আমার বউ ছিল। আম্মা তো বের হতেন না। আম্মা তো মানুষের সামনে যেতেন না। তো আমার বউকে মালা-টালা দিল ওখানকারই। আমরা যখন কোয়ালিফাই করে ফেললাম এবং আমার বাসায় গিয়ে রং মারামারি এই সেই হলো, সেটা জানি। তারপর যেটা বললেন যে আমরা জানতাম কিনা এরকম ঘটনা। তো আমরা প্ল্যান করছি যে আমাদের খেলা ১৪ তারিখ ছিল। ১৫ তারিখ রেস্ট, ১৬ তারিখ আমাদের ফ্লাইট ছিল। তো আমরা মার্কেটিং তখন তো বিদেশে যাওয়া খুব কম হতো যে আমরা শপিং-টপিং আমরা ওই ১৫ তারিখ করব। তো আমরা বলছি ঠিক আছে। তো এর মধ্যে আমাদের সে ইয়ে ফাইনাল ২ দিন হলো। মানে ১ম দিন তারপর সেকেন্ড হয়ে এখন গেল। হ্যাঁ, সন্ধ্যায় হুম, আমরা জিতলাম। হেবি হইচই সেই ফোন। আর তখন তো ফোন মানে মোবাইল ছিল না। মানে অনেক এই করে তখন এরশাদ ভাই আছেন একজন উনি আমাকে ৫০ রিঙ্গিতের একটা কার্ড দিলেন যে, "তুমি কথা বলো।" এটা আবার ইয়ের সাথে হল্যান্ডের সাথে খেলার পর। তখন এটা আমার কাছে অনেক বড় যে দিল। আসলেই বড় ছিল হ্যাঁ, তখন। হ্যাঁ, যে গিয়ে ৫০ কথা বললাম এসে। তো ৭টার দিকে আমরা জাস্ট বের হবো। যে শপিং করার জন্য কিনতে ফোন আসলো যে ১১টার মধ্যে ফ্লাইট আসতেছে। ফ্লাইটে কিন্তু যেতে হবে। তখন তো মানে আর শপিং-টপিং এর তো কোনো চান্সই পেলাম না। তারপরে তৎকালীন প্রধানমন্ত্রী আপনার আমাদেরকে বললেন যে, ফ্লাইট মানে ফ্লাইট গেল ছোটটা। সেটার মধ্যে আমরা উঠলাম। তারপর ১ ঘন্টা পর মালয়েশিয়া আমরা সরি ব্যাংককে প্রায় ১ ঘন্টা খানিক বসেছিলাম। হয়তো তারপরে ট্রানজিট ছিল বাট আমাদেরকে ফ্লাইট থেকে নামতে দেয়নি। তারপরে ওখান থেকে আমরা সকালে এখানে আসছি ৬টা ৬:৩০ মধ্যে। বাট প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত আমাদের প্লেনের মধ্যে বসেছিলাম। বাট যখন ৭টা ৭:৩০ ৮টার দিকে আপনার যখন প্রাইম মিনিস্টার এসে আমাদেরকে রিসিভ করলেন, তখন দেখলাম ব্যাপারটা মানে কি? তখন দেখলাম হাজার লোক এয়ারপোর্টের ভিতরে করছে। আবার যখন বাসে নিয়ে যাচ্ছে আমাদেরকে,
পুরা রাস্তা পুরা মানে অবাক হয়ে গেছি, মানে যে এত বড় কিছু মানে চিন্তা করতে পারিনি। তারপর সোজা ওখান থেকে সোনারগাঁও হোটেলে গেলাম আমরা। হওয়ার পর তারপর বললো যে না, আমাদেরকে প্রাইম প্রাইম মিনিস্টারের ওখানে নাস্তা করতে যেতে হবে, এবং গেলাম ওখানে। যাওয়ার পর কিছু কিন্তু আমাদেরকে বলছে না কি হবে না হবে। এভাবে করতে করতে যখন আমরা নাস্তাটা শেষ করলাম, বললাম যে ওখানে একটা সম্বোধন আছে, ওখানে যেতে হবে আমাদের মানিক মেহবিনীতে। বাস থেকে নেমেছে, আর মানে শরীরের কোনো কিছুই বুঝছি না, মানুষ আর মানুষ, প্রায় মোর দেন 1 লাখ লোকের বেশি লোক হবে, বাপরে বাপ। আরো বেশি হবে। হ্যাঁ, অনেক বেশি, মানে ওই ভিড়ে যেখানে আমিও তাকায় ছিলাম। আপনি ছিলেন। তারপর এটা তো ক্রিকেটে তো এর চেয়ে বড় আর কিছু পাওনা নাই শুধু actually। ঢাকায় না, কিন্তু সারা হ্যাঁ, দেশেই হ্যাঁ, আপনাদেরকে কাল্পনিক চরিত্র করে মিছিল, আনবিলিভেবল। হ্যাঁ, এটা এটা মানে আমার মনে হয়, আমার মানে কি, আমার ক্রিকেট সবচেয়ে বড় পাওনা কিন্তু এটাই, কিন্তু যে আপনাদের ওই আইসিসি ট্রফির একটা ছবি শুধু চোখে, মানে আমরা দেখতে পাই এখন, আকরাম খান ট্রফি উঁচিয়ে দাঁড়িয়ে আছেন। যে ট্রফিটা এখন কোথায় আছে আমরা জানি না। ওটা তো বললো বোর্ডে আছে, বাট জানি না আসলে না, ওইভাবে। বোর্ডে নাই সম্ভবত, ওটা মানে আইসিসি তখন ওই ট্রফির রেপ্লিকা বা কিছু কাউকে ওটা সেভাবে দামি পাঠাবার কথা ছিল, যাক, সেটা বোধহয় আসেনি, এরকম একটা ঘটনা হইতে ঘটেছে। পারে। তারপরে হলো তো অনেক ভালো, মানে টুর্নামেন্টে গিয়েছিল আর কি। বাংলাদেশ একটা পর্যায়ে গেল, আমরা কোয়ালিফাই না করলে ওয়ান ডে স্ট্যাটাস পেতাম, আমরা চ্যাম্পিয়ন হওয়াতে ওয়ান ডে স্ট্যাটাস পেলাম। তারপর পাকিস্তানকে হারার পর 99 ওয়ার্ল্ড কাপে আমরা আপনার স্ট্যাটাস পেলাম, টেস্ট স্ট্যাটাস পেলাম। সো আল্লাহর মতে তো যেটা স্বপ্ন দেখেছিলাম সেটা হয়েছে ছোটকাল থেকে। বাট যেভাবে আরো ভালো, মানে যে পর্যায়ে আছে এর চেয়ে অনেক ভালো অবস্থানে আমরা যেতে পারতাম আর কি। আকরাম ভাই, আপনার কি মনে হয় যে 1994 সালে বাংলাদেশের প্রবল সম্ভাবনা ছিল, সেই ব্যর্থতার পরে যদি 97-তে আপনারা ফেল করতেন, ক্রিকেট ওই গতিটা পেত? আপনার 94-এ কিন্তু আমাদের টিম সবচেয়ে ভালো ছিল। 97-এর চেয়ে 94 টিম ভালো ছিল, বাট ও বছর আমরা কোয়ালিফাই করতে পারিনি। বাট না, তারপরে তো মনে করেন যে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল, যে আপনার আমরা বের হলে আমাদেরকে মানে অনেক কথা শুনতে হতো, অনেকে অনেক কিছু বলতো। বাট তারপরেও 97-এ যদি না পারতাম, তাহলে আসলেই এটা আমাদের জন্য অনেক, মানে ব্যাকফুটে চলে যেত বাংলাদেশ ক্রিকেট। তারপর 99 ওয়ার্ল্ড কাপে গেলেন, জি, এবং প্রত্যাশা চিতে ভালো বোধ হয়। স্কটল্যান্ড মোটামুটি হিসেবের মধ্যে ছিল, পাকিস্তানকে হ্যাঁ। তখন জেতাটা। পাকিস্তান টিম, তখন পাকিস্তান টিম কিন্তু আপনার আমার দেখা মতো 2026-এর পাকিস্তান টিম না না, নিশ্চয়ই। রাইট। আপনি তখন যদি আমি নাম বলি, আপনি মানে তখন অবাক হবেন। আপনাদের ফার্স্ট বলে দেখেন শোয়েব আক্তার, ওয়াসিম আকরাম, ওয়াকার ওয়াকার ইউনুস, ইউনুস, আজহার মাহমুদ ছিল। রাজ্জাক ওই ম্যাচ খেলেনি। তারপর রামিজ চলে রাজা, আসেন অফ স্পিনার ছিল সাকলাইন, সাকলাইন, লেগি ছিল আপনার আফ্রিদি, সাইদ আনোয়ার ছিল ওপেনার, ইনজামুল রামিজ হক ছিল, রাজা, রামিস রাজা না, সেলিম সেলিম মালিক ছিলেন ওই হ্যাঁ, টিমে। সেলিম মালিক ছিল, এজাজ আহমেদ ছিল, সাইদ আনোয়ার ছিল। মানে ওরা ফাইনাল খেললো না ওই বছর। মানে ফাইনালে ওরা ভালো, অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে, বাট এক্সট্রাঅর্ডিনারি টিম ছিল। তো ওই খেলায় আবার অনেক কাহিনী আছে। মানে বলেন, মানুষ শুনুক। হ্যাঁ, মানে তো যে আপনার তখন বাংলাদেশ টিম করছে কি, যে আপনার তখন তো আপনার অফিসিয়ালসরা যেতেন, যে আমি বললাম যে আজকে ক্রিকেটে আমাকে একটা জায়গায় জিজ্ঞেস করেছিল যে আপনার ক্রিকেটটা কার অবদান বেশি আর কি। তো আমি বললাম মানে বিশেষ করে বোর্ড। আমি বললাম যে না, বোর্ড তো মনে করেন যে পারছে আগে দিয়ে গেছে আপনার। আমি তো সাবির ভাইয়ের সময় থেকে দেখতেছি, তার আগে রাইস ভাই ছিলেন কি না, মনি ভাই ছিলেন। মুস্তাফিজ ছিলেন, মনি ভাই ছিলেন। তো ওনারা আস্তে আস্তে এগিয়ে নিয়ে গেছেন। তখন বোর্ড সিদ্ধান্ত নিল যে যারা ওয়ার্ল্ড কাপ মানে স্কোয়াডে আছে ওরা খেলুক, মানে যারা খেলে নাই ওরা খেলুক, তারা ওরা 99 ওয়ার্ল্ড কাপ যে খেলছে এটা এর মধ্যে রাহুল কোনো ম্যাচ খেলেনি, রাহুলকে দিল। তো একটা পর্যায়ে ওনারা ডিসিশন নিয়েছিলেন যে আমি ওয়ার্ল্ড কাপটা ওরকম ভালো করতে পারিনি, আমাকে খেলাবে না। তখন সুজন আমাকে বললো যে না, আমার জন্য কোনো ব্যাটসম্যান নাই, আপনি আমাকে বুলবুলকে রাখার জন্য। তখন ওনারা রাখলেন। তারপরে তো ওই ম্যাচ আবার আমি হাইস্ট রান করেছিলাম 42। তো একটা একটা কথা মনে পড়ছে যে ওয়াসিম আকরাম যখন আসছে, তখন তো আপনার ও আবার আমার খুব ক্লোজ, ওয়াসিম আকরামের সাথে আমার। সেই গল্পে আসবো আমরা পরে। আচ্ছা। তো সে তখন ওদের তো 5টা উইকেট পড়ে গেছে, আর ওদের তো টেনশন আমাদের চেয়ে বেশি। আমরা তো নাথিং টু লুজ। আর ওরা হলো যে আপনার
হারলে তো সমস্যা, তারপরে এভাবে করে তো রাহুলকে বোলিং দেওয়া হয়েছে। এখন রাহুল করতেছে কি আপনার বল করে ওর জন্য রাহুল মানে নিয়ামুর রশিদ নিয়াম রাহুল, রশিদ, যিনি এখন হ্যাঁ ম্যাচ ম্যাচ রেফারি। রেফারি। তো আমি কাভারে ছিলাম, তো বল করে তো লেগ স্টাম্পে বল পড়ছে ম্যাক্সিমাম ওর প্যাডে লাগতেছে আর ও অ্যাপিল করতেছে আউজে এটা আউজে। তখন আমার ওয়াসিম আকরাম সাহেব বলতেছে তুমি এই বলারটা কি শুরু করছে, প্রত্যেক বলে বলে ও আপিল করতেছে, ওকে তুমি মানা করতে পারো না? ও তো নার্ভাস। আমি আমি বললাম যে আচ্ছা আমি মানা করতেছি, বাট আমি বলিনি কারণ রাহুল তো, ও তো এক্সাইটেড ওয়াসিম আকরাম বল করছে। তখন ওয়াসিম আকরাম মনে করেন যে আমরা তো বললাম আপনাকে যে তখন বছরে আমাদের সময় এই সময় মনে করেন অনেক কম খেলতাম ইন্টারন্যাশনাল ম্যাচ। ওর আমাদের কাছে তো অনেক বড় প্লেয়ার, ও অনেক কিছু। সারা বিশ্বের কাছেই বড় প্লেয়ার তিনি। তো এটা একটা আমার হাসির পর্যায়ে ছিল যে ও গালাগালি করে বলতেছে ওরা মানা করো। আরেকটা হলো সবচেয়ে মজার ব্যাপারটা হলো আমার সুজন, চাচা বলি খালেদ আমরা, মাহমুদ। হ্যাঁ চাচা। ও ও তো ম্যান অফ দ্য ম্যাচ ছিল। তো বল করতেছে, তো ওয়াসিম আকরাম বিট হচ্ছে। তো ওয়াসিম আকরাম তো 50% ডাউন বিকজ ওর টিম তো প্রেসারে, ওর তো 5টা উইকেট চলে গেছে। তো সুজন বিট করার গিয়ে ওকে চোখ রাঙাচ্ছে। মানে ওয়াসিম একজন আকরাম, দীর্ঘদেহী হ্যাঁ ওয়াসিম আকরাম হ্যাঁ, আর খালেদ মাহমুদ। আমারে একটা ওয়ার্ড আমি ইউজ করলাম না, বললো এই ইয়ে, আমাকে তো হিন্দিতে বলতো এ নাটকা, হ্যাঁ নাটকা একটা ব্যাড ওয়ার্ড ইউজ করে বলো তুমি মানা করো। আমি বললাম চাচা, বলছে আকরাম ভাই আপনি চুপ করে থাকেন, ওর আমি এইগুলোই করে আউট করে দিব, এগুলো করে আউট করে দিব। এভাবে বলতে বলতে তখন একটা পর্যায়ে গিয়ে সে বলতেছে আমি কিন্তু, আচ্ছা। তারপর আমরা জিতে গেলাম। ওদিন রাত্রে ওয়াসিম আকরাম আমাকে নিয়ে বাইরে যাওয়ার কথা আসছে। তারপরে গল্পটা মনে করে তারপরে কিন্তু বাংলাদেশে একটা ট্যুর ছিল পাকিস্তানে। প্রতিশোধের ট্যুর ছিল হ্যাঁ এটা প্রতিশোধ, খালেদ মাহমুদের হ্যাঁ বিরুদ্ধে। তা আমার বলতেছে এই নাটকারে তুমি দেখো আমি ওই ইয়েতে কি করি, বাংলাদেশ যাচ্ছে তো আমি দেখো এরে কি করি। তা আমি হাসাহাসি করে 10 টোরে, ওভারে 87 রান হ্যাঁ খালেদ না না মাহমুদ। শুনুন না, তো এটার পরে এটা তো আছেই। তারপরে ব্যাটিং এ আপনার মনে হয় 80 না 90 অল আউট হয়ে গেছি। এর মধ্যে বলতেছে আমাকে বললো যে ও আমি শোয়েব আক্তারের 4 ওভার রেখে দিছি, বুঝছেন? কার জন্য? খালেদ মাহমুদের জন্য। সুজনের জন্য, যে ও আসলে ওকে দেখো। তো আমি তো হাসতেছি, আমি এখানে কিছু করার নেই আমার। তো এর মধ্যে আপনার 7টা উইকেট চলে গেছে। তো ড্রিঙ্কস এসে আমার কাছে এসে বলছে আকরাম ওই ইয়েটা আসবে না, ওই নাটু। নাটু, ও সুজনকে নাটু, আচ্ছা তো আউটে চলে গেছে। বলছে কি? কারণ পাইলট, দুর্জয়, তারপর হলো যে সুজন, ওরা একসাথে ছিল তো, ওরা বুঝে না কে কোনটা, বুঝছেন? আউটে চলে গেছে। আর খুবই আফসোস করলো। আর ও তো যেভাবে বলে মানে গালাগালি করে, তো ওটাই আমার কাছে খুব অবাক অবাক লেগেছিল আর কি। ও 4 ওভার রেখে দিয়েছিল কিন্তু ইয়ের জন্য। মানে আকরাম ভাই এত কিছুর পরও প্রতিপক্ষ দলের সঙ্গে যে একটা সুসম্পর্ক, নিজের দল তো বটেই, সেই হ্যাঁ জায়গায় আমি পরে আসছি। কারণ পাকিস্তান বলেন বা ভারত বলেন, ইভেন অস্ট্রেলিয়া বলেন, ওরা অনেক বেটার ক্রিকেট খেলতো, বাট এক ধরনের তো সৌজন্যবোধ যদি কারেন্ট ক্রিকেটের সঙ্গে তুলনা করেন, আইপিএল বাদ দিয়ে, আইপিএল তো একটা ফিনান্সিয়াল একটা ইস্যুজ আছে, ওই সম্পর্কটা কি আছে অন্যান্য প্লেয়ারদের মধ্যে? এখনকার এখনকার আগে যেভাবে মনে করেন যে আমরা কমনওয়েলথ খেলতে গেলাম, আমার যতদূর মনে পড়ে আকরাম খান বাংলাদেশে এলে আপনার বাসায় রান্না খেতেন। হ্যাঁ If I'm not আপনার, wrong. হ্যাঁ আপনার ওর ওই সরি, ওয়াসিম আকরাম ওয়াসিম বলছি। আকরাম আপনার ওই যে ওর কিমা ডাল খুব পছন্দ। ও বলে আমার ওয়াইফকে দিয়ে, মানে আমার ওয়াইফ গিয়ে বানাতো আমার, ও আবার ভালো রান্না করে, ওটা আবার নান রুটি দিয়ে খাবে, এগুলো সব বলে। মানে ইভেন ইন্ডিয়ানও মনে করেন যে আমি বোম্বেতে খেলছি, তখন আমরা 98-এ ট্যুরে যাব ইংল্যান্ডে। আমি সচিনকে বলছি তুমি ইয়েতে খেলার শেষে ড্রেসিং রুমে এসো। তারপর আমি দেখতেছি ওকে এত ভিড় ওর এখানে, আমি মনে হচ্ছে না, বাট আপনি জানেন ও কিন্তু আপনার ঠিকই আমাকে কিন্তু ডাকাইছে। ওই যে ওদের ফিজিও রুম আছে, একটা ফিজিও রুমের মধ্যে আমাকে প্রায় 10-15 মিনিট কথা বলছে। কমনওয়েলথে আপনার অস্ট্রেলিয়ার সাথে খেলছি আমরা বাংলাদেশ, কমনওয়েলথ একটা ইয়েতে হয়েছিল মালয়েশিয়া, আপনার স্টিভ ওয়া কিন্তু আমাদেরকে নিয়ে ব্রিফ করছে। শ্রীলঙ্কায় যখন গেছি আমাদেরকে মাহবুব ভাই তখন ম্যানেজার ছিলেন, আপনার অরবিন্দ ডি সিলভা এসে কিন্তু আমাদেরকে ব্রিফ করলো। তখন তো আসলে আমরা জানতাম না হাউ টু প্লে টেস্ট, কিভাবে খেলতে হয়, আমরা তখন ডেভেলপ করছিলাম। সো এই সম্পর্কগুলো কিন্তু আগে অনেক ছিল।
এখন এখন কেন জানি আপনার হয়তোবা অনলাইনের জন্য বলতে পারেন বা অনেক কিছুর জন্য কিন্তু এই ঘাটতিগুলো দেখা যায়। আমি তো আপনার অনেক বছর ক্রিকেট অপারেশনে ছিলাম। বাট এইগুলো অনেক ল্যাকিং দেখেছি আমি। যেগুলো আগে আমরা নিজেরাই গিয়ে আমাদের প্রবলেমগুলো বলতাম, শিখতাম। এই জিনিসগুলা কিন্তু আপনার সবকিছু কিন্তু শুধু প্র্যাকটিস করলে হয় না। আপনার অনেক কিছু আপনার শেয়ার করতে হয়। আকরাম ভাই, আপনারা যখন ঢাকায় ক্রিকেট খেলেন, আহ, আকরাম খান, মিনাজুল আবেদিন নান্নু, আমিনুল ইসলাম, মোহাম্মদ রফিক, আতার আলী, আরো আরো অনেক নাম আছে, জাহাঙ্গীর আলম, প্রিন্স আহ, অনেক কিছু, প্রিন্স ভাই, আপনাদের মধ্যে অনেক কম্পিটিশন ছিল, মাঠে অনেক চোখ রাঙারাঙি হতো, দলের মধ্যেও কম্পিটিশন ছিল, জাতীয় দলে তো আরো বেশি কম্পিটিশন ছিল, কিন্তু একটা অদ্ভুত সৌহার্দ্য ছিল যে অফ দ্য ফিল্ড, মানে আপনাদের সোশ্যালাইজিংটা পরিষ্কার ছিল। ম্যাচ শেষে দু দল গল্প করছে, শুধু আপনারা শুধু খেলোয়াড়রা না, দেখতাম যে পারিবারিক ভাবেও, ইভেন আমি 2019 বিশ্বকাপে, আপনার মনে আছে কিনা, কার্ডিফ বা টনটনে আপনি ফারুক, নাইমুর রহমান, তারপর আরো কয়েকজন মানে ভাবিরা বসে একসঙ্গে গল্প করছেন, মানে এই যে একটা ফ্যামিলি অ্যাটমসফিয়ার, এবং তখন সাংবাদিকরাও কিন্তু সমালোচনা করতো। হ্যাঁ, হ্যাঁ, আমি নিজেও আপনার প্রচুর সমালোচনা হ্যাঁ, করেছি, কিন্তু হ্যাঁ। এটার জন্য কখনো মানে আমরা শত্রু ভাবাপন্ন বা আপনি কখনো মনে করেননি উনি উনার পক্ষে। এই সম্পর্কের মানে এই যে বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা নষ্ট হলো আসলে কবে থেকে, যেহেতু আপনি অনেক সময় ক্রিকেট বোর্ডেও ছিলেন নানা জি, আমি ভূমিকায়? বলি। দেখেন, আমাকে তো ১ম এ মানতে হবে আপনি যে চেয়ারে বসে আছেন, দিস ইস ইউর ব্রেড অ্যান্ড বাটার। ঠিক আছে? আমার ক্রিকেট কিন্তু ব্রেড অ্যান্ড বাটার। আমি আমার ক্রিকেটের জন্য যেটা ভালো খারাপ এটা কিন্তু আমি করব এবং আপনার জন্য যেটা ভালো খারাপ আপনি সেটা লিখবেন। এটা নিয়ে যদি আমি আপনার উপর রাগ করি, আমি আজকে এই প্রোগ্রামে আসছি কিন্তু সাঈদ ভাই আপনার সাথে আমি গত ২০ বছর থেকে আমি আপনার সাথে আমার পরিচিত। আপনাকে অ্যাজ এ ম্যান হিসেবে চিনি। আপনার ফ্যামিলি সম্বন্ধে জানি। ওই রেসপেক্ট এ কিন্তু আমি আসছি আপনার এখানে যে আজকে যে প্রোগ্রামটা। তো এই জিনিসটা কিন্তু আপনাকে ইয়ে করতে হবে। যেমন আমাদের এই রমজান মাসে কিন্তু যার কথা বলছেন আপনার 90% এর ফ্যামিলি কিন্তু আমাদেরকে বাসায় ইফতারে ডেকেছে। আমরা গিয়েছি। তারপরে উনারা আসছে, উনারা গেছে। তো এইভাবে এই জিনিসটা কিন্তু থাকতে হবে এবং আমরা তখন কিন্তু সবসময় তখন তো অপশন অনেক কম ছিল। এখন যে প্রবলেম হয়ে গেছে কি জানেন? আপনার মোবাইলের যুগ চলে আসছে। কে কখন মানে মোবাইলটা খুলবে? মানে এই জিনিসটা থাকে। বাট এই জিনিসটা অনেক ভেরি ইম্পোর্টেন্ট। যেমন আগে আপনাদের আমার মনে আছে যে মানে আমার মেয়ে, আমার এটা একটা অন্য প্রসঙ্গ হইতে পারে বাট তাও বলছি যে সাংবাদিকদের সাথে আমাদের সম্পর্ক ছিল আগে তো মোবাইল ছিল না। তো আমার বড় মেয়ে 98 এ ওর চিটাং এ ডেলিভারি হবে। তো আমার বউ কিন্তু এখনো বাবু-ভাইয়ের উপর রাগ। ঘটনাটা আমি বলতেছি এখন কি উনি তখন মনে হয় মোস্ট প্রবাবলি জনকণ্ঠতে জনগণকে তিনি ছিলেন। তো এখন ডেলিভারি হবে। ৫ টায় বলছে। এখন আমার বউর ইচ্ছা ছিল যে আপনার মানে সিজারিং ছাড়া। এখন বাবু-ভাই ৫ টায় ফোন করছে ডাক্তারকে। তো বলছে না পেইন তো হয়নি। বাবু আবার ৫:৩০ টায় ফোন করছে। আচ্ছা না এভাবে হওয়া পর্যন্ত। এক পর্যায়ে কি করছে জানেন? আমার বউকে টেনশন আপনার সিজারিং করে কিন্তু হয়ে গেছে মানে বাচ্চাটা ডেলিভারি করাইছে। তো আমি বলতেছি তখন এই কথাটা বলা হলো যে সম্পর্কটা। যেমন আমরা কেনিয়া আমি যখনই নামতাম আমি ফোন করে আমার বউকে জানিয়ে দিতাম যে আমরা আল্লাহর রহমতে সবাই ভালো। তখন রানা ভাই বলেন, বাবু ভাই বলেন আমার বউকে ফোন করতো। তখন তো আপনার ওখান থেকে আমরা ফ্যাক্স করতাম, ক্রিকেট বোর্ডে ফ্যাক্স পেলে তারপর সেটা মিডিয়ায় বলতো। মানে তখনকার তো এরকম আমাদের সম্পর্কটা ছিল। ইভেন সাংবাদিকদের সাথে যারা সিনিয়র আছেন ওনাদের সাথেও কিন্তু আমাদের ওই ধরনের সম্পর্ক আছে আরকি। যেটা এখন খুব কম দেখা যায়। আপনার ক্রিকেট অপারেশনেও তো মনে করেন আমি প্রায় আল্লাহর রহমতে অনেক বছর ছিলাম। তো এগুলো কিন্তু আসলে মানে যত ক্লোজে যাবেন আপনার সবকিছু কিন্তু আপনার ডেভেলপ হবে। তো এই সমস্যাটা তো আছে। এই জায়গায় আছে আরকি। সেই জায়গা থেকে কিন্তু আকরাম ভাই, আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি যে আমি অনেক ম্যাচ ড্রেসিং রুমে বসে দেখেছি। হুম। বিশেষ করে ন্যাশনাল লিগ যখন শুরু হলো, আমার এখনো মনে আছে আমিনুল ইসলাম বুলবুল ঢাকা টিমে, ঢাকা আর বিমানের খেলা। তো আমি সকালবেলা সরাসরি ময়মনসিংহ স্টেডিয়ামে গেছি। তো আমি গিয়ে বললাম, বুলবুল ভাই আপনারা কোন হোটেলে উঠেছেন? কারণ ময়মনসিংহ আমি জীবনে প্রথম গেছি। বলছে আমরা দারুণ হোটেলে উঠেছি। হোটেলের নামটা বললেন। তো উনি তো এত সিরিয়াসলি, মানে সেন্স অফ হিউমার উই অল নো। তাই আমি ভাবলাম যে, বিশ্বাস করলাম যে হয়তো ভালো হোটেল। বিশ্বাস করবেন না, গিয়ে ওই হোটেলে উঠে মানে আমার মতো, আমি তো ন্যাশনাল টিমের প্লেয়ার না, হুম। নিশ্চয়ই ন্যাশনাল টিমের প্লেয়ারের ফেসিলিটি আমার পাওয়ার কথা না।
খুবই নিম্নমানের হোটেল ছিল। তা আমি বললাম, বুলবুল ভাই আপনি আমাকে এইভাবে ধোকা দিলেন। তখন উনি বলেছেন, ইস, ন্যাশনাল টিমের প্লেয়ার এখানে থাকতে পারে আর আপনি সাংবাদিক। মানে ইট ওয়াজ সো ফ্রেন্ডলি। মানে আমি মনে করি যে আমি অত্যন্ত লাকি যে আমি ওই যুগে সাংবাদিকতা করার সুযোগ হ্যাঁ, হ্যাঁ, পেয়েছিলাম। হ্যাঁ। সো আকরাম ভাই, ওই সময় ড্রেসিং রুমে একটা কম্পিটিশন ছিল, 11-এ থাকা নিয়ে একটা টেনশন ছিল, বাদ পড়া নিয়ে মন খারাপ করা ছিল। এরপরে তো আপনি নির্বাচক হিসেবে, বোর্ড পরিচালক, ক্রিকেট পরিচালনা বিভাগের এবং টিম ডিরেক্টর, নানাভাবে বাংলাদেশের ড্রেসিং রুমে থেকেছেন। আমি কারো বদনাম করার কথা বলছি না, পরিবেশটা কি একটু ডিফারেন্ট ছিল তখনকার তুলনায়? আপনার এখন ডিফিকাল্ট সময় অনেক আসছে, বা আমি মনে করেন আমার সময় আমি অনেক ডিফিকাল্ট পেয়েছি, বাট এগুলা কিন্তু আমরা প্রকাশ করিনি। কারণ প্রকাশ করলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না। এখন যেটা হচ্ছে, আমাদের আপনি মনে করেন যে এই যে টুকটাক যে প্রবলেমের কথা আমরা এখন মিডিয়াতে জানি, এটা কি ছিল না? আমি আপনার আম সাইদ ভাই আপনি আছেন, আপনি মনে করেন যে অ্যাম যেহেতু আমি আপনাকে দিয়ে উদাহরণ দিই, আপনি একটা রিপোর্ট করছিলেন নাফিস তামিমকে আমি আইসিএল একটা আইসিএল টুর্নামেন্ট, হ্যাঁ, ওটাতে মানে আমি অফার মানে চেষ্টা করতেছি খেলানো। এটা নিয়ে কিন্তু আমি কোনোদিন আপনাকে কিছু বলিনি। কিন্তু এটা কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না যে এই ধরনের কোনো কিছু আমরা চিন্তাই করেছি। তারপরে একটা সবচেয়ে বড় কঠিন সময় গেল, আমরা ৪০ দিন মতো প্র্যাকটিস করলাম অস্ট্রেলিয়া যাওয়ার আগে। ৪ দিন আগে আইসিএল এর টিম কিন্তু চলে যায়। সেটা কিন্তু একটা তখন কিন্তু আমি সিলেক্টর। তখন কিন্তু একটা অনেক বড় টাফ একটা সময় গেল। তাও এটা কোনোভাবে ম্যানেজ করা গেল। এটা কিন্তু একটা বাংলাদেশ ক্রিকেটে কিন্তু অনেক বড় একটা বিপদে পড়ে পড়ে গেছিলাম আরকি। তারপরে মনে করেন যে আপনার আম 2012 এ 12 মানে যখন ওই যে পেট্রোল বোমা মারা শুরু করলো, 13-14 13-14 এ যখন টি-20 ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ, বাংলাদেশে হবে। হ্যাঁ, তখন কিন্তু এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। তখন কিন্তু আমরা আপনার মানে বোর্ড ডাইরেক্টর আমি। তখন আমাদেরকে নিয়ে এটা নিয়ে অনেক কাজ করতে হয়েছে অনেক জায়গায়। বাট আপনাদেরকে কোনোদিন বুঝতেই দিইনি যে, কারণ যেহেতু এই দায়িত্বটা আমরা পেয়েছি। তারপরে কিছু জিনিসটা আ আস্তে জিনিসগুলো নষ্টর দিকে কিভাবে যাচ্ছে আমি বলি। যে আপনার এই যে Facebook এ কিন্তু আপনার কিছু প্লেয়ার আপনার নিজেদের পেজ তৈরি করছে। আগে একটা জিনিস ছিল, আপনি ইফ ইউ প্লে ওয়েল ইউ উইল গেট চান্স, আদারওয়াইজ আপনার নাই। বাট এখন কিন্তু আপনি দেখেন একটা প্লেয়ারকে বাদ পড়ছে, ওখানে কিন্তু আসতেছে। যে ওকে বাদ দেওয়া হয়েছে, ওকে করেছে। এগুলা কিন্তু আগে ছিল না। এগুলো একটা নেগেটিভ, অনেক বড় একটা নেগেটিভ কিন্তু আপনার চলে আসে টিমের মধ্যে। আরেকটা আসছে আপনার পলিটিক্স। আপনি 100% আপনার পলিটিক্স করেন। আপনি কিন্তু রিটায়ার্ড এর পর করা উচিত। নাহলে আপনার ড্রেসিং রুমে কিন্তু আপনার ডিসট্যান্সটা আলাদা তৈরি অবস্থান হয়ে যায়। তৈরি হয়। বুঝছেন? আপনি যে 19 ওয়ার্ল্ড কাপেও পাকিস্তানের সাথে ম্যাচের আগের ঘটনাগুলোও কিন্তু আপনার অনেক আ আম দুঃখজনক ছিল। মানে কিছু প্লেয়ারদের জন্য। এবং রিসেন্টলি মনে করেন যে আপনার আমি ঘটনাটা জানি। আপনি আপনি কি আপনি আম আপ আপনি কি হ্যাঁ। বলবেন? না, আমার যেটা হলো যে মানে তখন আমি ক্রিকেট অপারেশনে ছিলাম। সাকিব ওই আমরা মিটিং হলো যে আপনার সাকিব আ ম্যাচ খেলবে, ম্যাচে ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন্সি করবে। ও করবে। ব্রিফিং এও করেছিল। টিম মিটিংও করেছিল। তারপরে আবার রাতে চেঞ্জ হয়ে তারপরে মাঠে তো আপনি দেখলেন। আর ডিপলি আমি গেলাম না এটা। কারণ আমি কেউকে ছোট বা কেউ বড় করতে চাই না। কোনোদিন করিও নাই, করবো না আরকি। তারপরে মনে করেন যে আপনার এসব ঘটনায় হলো। তারপরে আপনার রিসেন্টলি আপনার পারফরম্যান্স এ যেটা আমি বললাম যে আপনার প্লেয়াররা আপনার কিন্তু বেশি কনসেনট্রেট করে যে মিডিয়া কি বলছে। মিডিয়া মিডিয়াকে খুশি রাখাটা ওরা মনে করে যে আপনার এখনকার প্লেয়াররা মনে করে যে মিডিয়া যদি খুশি রাখতে পারি তাহলে মানে পারফরম্যান্স, আমরা যখন আগে পারফরম্যান্স যেভাবে মূল্যায়ন করতাম, এখন এই জিনিসটা ওরা মূল্যায়ন করাতে আপনার পারফরম্যান্সের বিরাট ঘাটতি হচ্ছে। আকরাম ভাই, আমার এখানে যারাই এসছেন তারাই ঢালাওভাবে বলেছেন যে বর্তমান মিডিয়ায় একটা অস্থিরতা কাজ করছে। টু সাম এক্সটেন্ট আমি এগ্রি করি, বিকজ অনেক অপ্রয়োজনীয় জিনিসও আমরা সামনে নিয়ে আসি। কিন্তু আপনি প্রথম এই প্রসঙ্গটা তুললেন যে ক্রিকেটারদের, খেলোয়াড়দের নিজেদের পেজ, নিজেদের সাপোর্টার ফোরাম, যারা আবার একে অপরের বিরুদ্ধে হুম। রোল প্লে করছে। মানে অবিশ্বাস্য, পৃথিবীর কোনো দেশে এটা হয় না যে আমি একজন বল বিরাট কোহলি, রোহিত শর্মাকে নিয়ে হয় না, আমাদের দেশে হয়। আপনার কি মনে হয় যে এই জায়গা থেকে একজন সাধারণ দর্শকেরও দায়িত্ব আছে, মিডিয়ার দায়িত্ব আছে, ওই খেলোয়াড়ের তো দায়িত্ব আছে যে এই জায়গা থেকে, ইভেন ইদানিং শুরু হয়েছে বোর্ড ডিরেক্টরদের মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে বিভিন্ন আউটলেট থেকে বলাচ্ছে, তা আপনি এই মানসিকতা নিয়ে কিভাবে এগোবেন? দেখেন, আমি ক্রিকেট বোর্ডে আসছি।
আমার কিন্তু মানুষ এখনো প্লেয়ার হিসাবে চেনে। আমি যে কয় বছর ক্রিকেট অপারেশনে ছিলাম, কয় বছর ক্রিকেট বোর্ডে ডাইরেক্টর ছিলাম, এরা কিন্তু জানেও না মানুষ। কিন্তু আপনার এখনকার ক্রিকেট বোর্ডের লোকরা কিন্তু নিজেকে চিনাবার জন্য আসে, নিজে এক্সপোজার হওয়ার জন্য আসে। কিছু ঘটনা আপনি দেখেন যেটা ঘটলো, এটা তো কোনো কারণই নাই। আপনি যেখানে ১৪০০ কোটি টাকার কথা বলছেন, সেখানে যদি আপনার একটু একটা প্লেয়ার যদি কিছু বেনিফিট নেয়, কিছু খেয়ে থাকে বা কিছু খরচ করে, এটা তো আপনাকে মানতে হবে। আপনার এমন অনেক ঘটনা আছে না যে আপনার একটা প্লেয়ার আপনার ঈদের পরের দিন প্র্যাকটিস করতে চাইছে মিডল উইকেটে। তো এখন মনে করেন এটা কি আপনার জনে গিয়ে বলবেন? এটা করছে কি, আমি ক্রিকেট অপারেশন ছিলাম। আপনি ৬-৭টা যারা গ্রাউন্ডসের লোক, ওদেরকে কথাবার্তা বলে একটু বোনাস-টোনাস দিয়ে ফ্যামিলিতে ২ দিন থেকে তুমি চলে আসো, এসে করে ম্যানেজ করলাম, এখানে এসে প্র্যাকটিস করতে। এই কথাটা যদি আমি গিয়ে ইয়েতে বলতাম, মিডিয়াকে মিডিয়া বলতাম, আমি নিজেকে যদি বড় দেখাতাম, তাহলে তো সমস্যাটা আরো বেড়ে যেত। মানে আপনি তো ওই জায়গায় দায়িত্বটা পেয়েছেন এই কাজগুলো এই কাজ করার করার জন্য। জন্য। এটা তো আমি আপনাকে বলার জন্য করি নাই। মানে বলার জন্য তো এই দায়িত্ব পাইনি। এখন আমি আপনাকে, যদিও আমার কোনো প্রবলেমে আমি ক্রিকেট বোর্ডকে বলবো, আমি সিইওকে বলবো সমস্যার সমাধান করতে, নাহলে বোর্ড প্রেসিডেন্টকে বলবো যে এই প্রবলেম হয়েছে। আপনি মিডিয়াতে বলবেন কেন? মিডিয়াতে বললে তো জিনিসটা ছড়াচ্ছে কিন্তু। আপনার বাংলাদেশ ক্রিকেট অনেক ভালো কিন্তু একটা অবস্থায় আসছিল। আপনি দেখেন, আপনি মিডিয়ার যেটা কথা বললেন যে মিডিয়া এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আপনি সাঈদ ভাই কি আরেকটা দিলু খন্দকার কি, এটা আমি মূল্যায়ন করব কে ভালো কে খারাপ। বিকজ এটা আপনাদের লেখার উপর, আপনাদের ইয়ের উপর। এখন তো মনে করেন হাজার জিনিসটা আসতেছে। সেটা তো আপনি বন্ধও করতে বন্ধ পারছেন করতে না। পারবো না। কিন্তু আমি তো প্লেয়ারকে বন্ধ করতে পারবো। আমি বোর্ড ডাইরেক্টর আমাদের আমাদের বোর্ডে যখন ছিল, পাপন ভাই যখন আমাদের প্রেসিডেন্ট ছিলেন, খারাপ ভালো অনেক কিছু হয়েছে। বাট কোনদিন দেখেছেন উনার সিদ্ধান্ত, উনি যেটা বলবে সেটা আমরা বলেছি? বা ক্রিকেট অপারেশনের কোনো কথা আমাদের আমাদের আপনি ক্রিকেট বোর্ডে থাকতে হবে অ্যাজ এ ফ্যামিলি হিসাবে। ফ্যামিলিতে অনেক প্রবলেম হয়, কিন্তু আপনি বাইরে বলতে পারবেন না। এটা প্রত্যেকটা ফ্যামিলিতে হয়। কিন্তু এইভাবে বাইরে বললে আপনি ছড়াচ্ছে। আপনার যে প্রবলেমটা হয়েছে যে আমাদের ওয়ার্ল্ড কাপে সাকিব, তামিম এটা নিয়ে, এটা কিন্তু অনেক বড় এফেক্ট করছে কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে। ২০২৩ বিশ্বকাপ আমার জি, কাছে মনে হয় যে হ্যাঁ, মানে ২০০০ বিশ্বকাপ অনেক ভালো করার কথা ছিল। হ্যাঁ। যেটা খারাপ হয়েছে ওই একটা ঘটনায় একটাই যে ঘটনা নিয়ে। এটা তামিম কিন্তু হ্যাঁ। রিজাইন করলেন, সাকিব একটা ইন্টারভিউ দিলেন। আপনি এই কিন্তু ডান বিশ্বকাপে হ্যাঁ, যাওয়ার আগে। এইটা মনে করেন যে আপনার মিডিয়াতে যাওয়াতে, কারণ সাকিব, তামিম এদের অবদান কিন্তু আপনি কোনদিন ভুলতে পারবেন না। এরা বাংলাদেশ ক্রিকেট কিন্তু অনেক দিয়েছে। মাশরাফি দিয়েছে, আপনার মুশফিক, এদের কথা তো, এরা তো মানে এক্সট্রাঅর্ডিনারি। কিন্তু আপনি এই কিছু জিনিসটা যেমন, যখন আমরা রাসেল যে কোচ আসছে, তখন আমরা যখন বসার পর প্ল্যান করছি, যেহেতু আমাদের ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ৪ বছর আগে, যে আমরা এখানে এই প্রিপারেশন নিচ্ছি, এইভাবে প্ল্যান করে আমরা যাচ্ছি। আমরা কিন্তু দেখেন তখন র‍্যাংকিং এ আমরা ৬-৭ এ চলে আসছি। আমরা আপনার সাউথ আফ্রিকা সিরিজ জেতার পর জেতার কিন্তু পর বাংলাদেশ তখন ৪ এ। ৪ এ আপনি চিন্তা মানে করেন। সুপার লিগ মানে আপনি পয়েন্ট টেবলে। চিন্তা করেন। তারপরে মনে করেন যে আপনার আমরা সাউথ আফ্রিকার মতো জায়গায় গিয়ে হারিয়েছি। আমরা অনেক ভালো খেলতেছিলাম। আপনার কি হলো? ঘটনাটা হলো মিডিয়াতে আপনার নিউজটা গিয়ে, আমি কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডেও মনে করেন খারাপ লোক আছে, ভালো লোক আছে। প্রত্যেকটা জায়গায় আছে। বাট আমরা তো দর্শককে কন্ট্রোল করতে পারবো না। আমরা মিডিয়াকে মিডিয়াকে কন্ট্রোল করতে পারবো না। আমরা কিন্তু আমাদের টিমকে কন্ট্রোল করতে পারতাম, আ ই ইয়েকে কন্ট্রোল করতে পারি, ক্রিকেট বোর্ডকে। এইগুলো আমরা কিন্তু করতে ব্যর্থ হওয়াতে কিন্তু আজকে এই জায়গায় চলে আসছে। তো এই ধরনের অনেক ঘটনা আছে যেটা মনে করেন যে না হলেও ভালো হতো আমাদের জন্য। এবং প্রপার আ প্রপার সম্মানটা আমরা কিন্তু কেন জানি নিতেও পারি না, দিতেও পারি না। আমরা দিতে পারি না বেশি, নিতে তৈরি থাকি। সবচেয়ে দুঃখজনক যেটা এখন আসলে কি কথা বললেই মনে চলে হয় আসে। কেউ না কেউ বলবে যে আপনি অমুকের উপর ক্ষুব্ধ হয়ে বলছেন। মানে আমি ভাবতে পারি না যে ২০২৬-এ এসে একজন বোর্ড পরিচালক খেলোয়াড়রা কয় টাকার ডাব খেলেন এটা মিডিয়ায় বলবেন। মানে এটা বোর্ড রুমে আলোচনা হতে পারে, উনি স্ক্রুটনি করতে পারেন যেহেতু উনি ফিনান্স কমিটিতে আছেন। এসব কথা মিডিয়ায় বলা মানে আপনার তারপর সাকিব আল হাসান ইস্যু নিয়ে এটা ক্রিকেট অফিসের ইস্যু, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের ইস্যু, প্রধান নির্বাহী বলতে পারেন। কিন্তু যার সামনেই মাইক ধরা হচ্ছে তিনি সাকিব আল হাসানের দেশে ফেরা না ফেরা নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করছেন। এগুলো কি শুধু মাইলেজ পাওয়ার জন্য? 100% আমি আপনাকে আরেকটা বলেছি। পরিচিতি কিন্তু আপনার পরিচিতি তো আপনার কর্ম দিবে।
আপনি এখন এগুলো করে তো আপনি পরিচিতি পাচ্ছেন। আপনি এটার এগেইনস্টে কিন্তু আপনার ক্ষতি যেটা হচ্ছে সেটা কিন্তু মানুষ মূল্যায়ন করছে না। আপনি যে ওয়ার্ল্ড কাপ খেলতে গেল না। এখন কিন্তু ওরা বলছে, আমি অনেক কম দেখি বলতেছে সব সরকার বলেছে। সরকার বলেছে। এখন ওই সরকার নাই, এখন ওই সরকারের কথা আপনি বলছেন। যখন ছিল তখন তো আপনি একজনও বলেন নাই। কিন্তু এখন ওই সরকার তো আবার এখন বলছে, মানে হ্যাঁ, যিনি ছিলেন তিনি বলছেন যে বোর্ড বলেছে আমাদের হ্যাঁ, দল। এটা হইছে কি জানেন? আপনার বলতে পারে। কিন্তু যারা বোর্ডে আছে ওরা ভালোটা বুঝবে কোনটা ক্রিকেটের জন্য ভালো। সরকার কিন্তু তখন বুঝবে না ক্রিকেটের জন্য কোনটা ভালো। আপনি যদি কনভিন্স করতে না পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা। আপনি আপনাকে ১ম সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করছেন। ঠিক আছে? আপনি কি চাচ্ছেন? বোর্ড কি চাচ্ছে? বোর্ড চাচ্ছে আপনি, আমি যত যে খেলা ২ মাস বাকি আছে আপনি তখন ডিসিশন দিয়ে দিলেন। আইপিএল দেখাতে পারবেন, আইপিএল দেখবেন না। আপনি ইন্ডিয়া যাবেন না। যেখানে আমেরিকার মতো প্লেয়াররা এসে আপনার রাস্তায় ইয়ে খাচ্ছে, ফুচকা খাচ্ছে। আপনি এখন আইপিএল সবাই রাস্তাঘাটে দেখছে। তাহলে আপনি কি করলেন? শুধু মাঝখানে আপনি গিয়ে খেলাটা খেললেন। আর ক্রিকেট বোর্ডের তো দায়িত্ব হলো গিয়ে ক্রিকেট খেলা। আপনি এটা কনভিন্স করবেন কোনটা ভালো কোনটা খারাপ। আপনি ইয়েকে আম মুস্তাফিজের আপনি বাদ দিয়েছেন। আপনি কি আইপিএল এর সাথে গিয়ে আপনার কিন্তু কথা বলা উচিত ছিল। আপনি ২ জন গিয়ে যদি কথা বলতো, আপনার ৩-৪ টা মিটিং দিত, আপনার সমস্যার সমাধান কিন্তু হয়ে যেত। আকরাম ভাই, আপনি তো বোর্ড ডিরেক্টর ছিলেন, একজন খেলোয়াড়কে একটা ভিনদেশি লিগের দলে নিয়েছে, তারপর বাদ দিয়েছে, এটা আপনার কনসার্ন কেন? আপনার কনসার্ন তো ওই খেলোয়াড়ের ন্যাশনাল টিমে এবং আপনার রাইট। লিগের হ্যাঁ। অ্যাপিয়ারেন্স নিয়ে। আপনি কেন কনসার্ন হলেন যে ওই দেশ কেন তো এই লিগ থেকে তাকে বাদ আমি তো দিল? বললাম তো আপনার, শুনুন, আপনার কিছু মানে বললে তো এখন অনেক কিছু বলা যায়। কিন্তু এটাই বলছি যে আমি ১ম এ এটা বলতেছি, আমরাও কিন্তু অনেক আমাদের ভালো সময় গেছে, খারাপ গেছে। আমরা র‍্যাংকিং এ আপনি যেটা বললেন যে আমরা ৪ এ আসছি। আবার আমাদের এখন কিন্তু ১০ এ চলে আসছি। আমাদের সময় এরপরে যাওয়ার জায়গা নেই। হ্যাঁ, তারপরে মনে করেন যে আমাদের সময় কিন্তু অনেক সময় আমরা খারাপ করে, যখন প্লেয়ার ছিলাম খেলেছি, যখন অ অ ডাইরেক্টর ছিলাম তখন কিন্তু অনেক কিছু হয়েছে। বাট এটা আপনাকে মানতে হবে। আপনি এটা বলতে পারেন না যে, "না আমি বেস্ট, আমার সময় এটা হয়নি ওটা।" তা না। কিন্তু আমার সময় অনেক কিছু হয়েছে যে সুজনের, যেমন পাপন ভাইয়ের একটা জিনিস অনেক, মানে আমি অ্যাপ্রিশিয়েট করি যে ক্রিকেটিং কোনো ব্যাপার আসলেই উনি কিন্তু আমরা ৩ জনকে কিন্তু প্রাধান্যটা অনেক বেশি দিতেন। আপনি ৩ অধিনায়ক, হ্যাঁ, সাবেক ৩ অধিনায়ক। সাবেক অধিনায়ককে কিন্তু উনি স্টেট, এবং আমরা যা বলছি এখন পর্যন্ত, মানে এই ১২-১৩ বছরে যতগুলা আমরা যেটা বলেছি সেটাই হয়েছে কিন্তু। আপনি বলতে পারেন ফাইন্যান্সে কি হয়েছে না হয়েছে, ২ নম্বরে হয়েছে কিনা, গ্রাউন্ডস হয়েছে কিনা, এগুলো কিন্তু আমাদের দায়িত্ব ছিল না। এবং আমরা তো প্লেয়ার। আমি আমাদের প্লেয়ারকে কিন্তু এনিহাউ কিন্তু পলিটিক্স এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আমার ক্যারিয়ার দেখেন, আমি 2003 তে ইন্টারন্যাশনাল ছেড়েছি। আমি ডোমেস্টিক ছাড়ছি 2007 এ। আমাকে ক্রিকেট বোর্ডে আনছে কোকো। আমি কিন্তু সরি, আমি এই জিনিসটা কোকো ভাই, আরাফাত রহমান। কোকো ভাই নিয়ে আসছে 2007 এ। আপনারও তো ডকুমেন্ট আছে। বাট আমি তো কোনদিন কেউকে বলি নাই যে আমাকে বিএনপি আনছে, আমাকে আওয়ামী লীগ বাদ দিছে। কারণ আমাদের যে সময় আমরা, মানে যে সুযোগটা পাই। এখন সেলিব্রিটি, এখন তো মনে করেন আমি খেলা ছাড়ার পর আপনার সিলেক্টরের অফার পেয়েছি। তো ওটা তো আমার জন্য রাইট টাইম ছিল। আমি ওই সময় যদি না হইতো তাহলে তো আমি পরে আর সিলেক্ট হইতে পারতাম না। কারণ এইগুলা নিয়ে, মানে হয়তো নিজের ইন্টারেস্টের জন্য মানুষগুলা, যারা সেলিব্রিটি আছে, যারা ক্রিকেটের সাথে ইনভলভ, আপনি যারা ক্রিকেটের সাথে ইনভলভ, এটা তো আপনাকে মানতে হবে যে না, এরা ক্রিকেটের জন্য করছে। আপনার মাহবুব ভাইয়ের কথা বলেন, আপনার মাহবুব ভাইয়ের পজিটিভ নেগেটিভ অনেক কিছু আছে। আমারও আছে। পাপন ভাইয়ের ছিল। কিন্তু উনি তো ওই শুরু থেকেই কিন্তু ক্রিকেটের সাথে আছে। আপনি তো মাহবুব ভাইয়ের মতো, জালাল ভাই কিন্তু শুরুর থেকেই আছে। এই যে আবনি যারা আছে এরা, তামিম ভাই বলেন, এরা তো ওই যে যখন ক্রিকেটে, যখন এখন লং টেনিস যে অবস্থা, ফেডারেশন যে অবস্থা, ক্রিকেট তো তখন ওই অবস্থা তখন ছিল। তো কেউ ক্রিকেট বোর্ডে যেতে চাইতেন যেতে না। চেত না। তখন তো উনারা ছিলেন। এখন 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 সবাই আসতে চায়। এখন সবাই আসতে চায়, এবং যারা ভালো ওদেরকে একেকটা রিজন দেখায় আপনার সরায় দেওয়ার চেষ্টা করছে। আকরাম ভাই, আমার বেশি সময় না, অনেক সময় আপনার নিয়ে ফেলেছি। হ্যাঁ। দুটো জিনিস জানা। এক, প্রথমত আপনি সিলেক্টর হিসেবে পদত্যাগ করেছিলেন এবং ফিরে এসেছিলেন, হ্যাঁ। ওই ঘটনাটা একটু বলুন। মানে আমার ইনকামের কিন্তু একমাত্র ইয়ে ছিল, তখন আমি সেলারি পেতাম ক্রিকেট বোর্ডে। তা আমার ২ টা কারণ ছিল। একটা হলো যে এনিহাউ আমার ক্যারিয়ারে আমার অনেক কিছু হতে পারত। বাট এই রিলেটিভ ব্যাপারে আমি কিন্তু অনেক জায়গায় একটু আ মানে সত্য করতে গিয়েও কিন্তু অনেক সময় অনেক ক্রিটিসাইজ হয়েছি। তো আমি যে জিনিসটা বলছি, যেমন আপনার পৃথিবীতে কিন্তু ৩ টা ফ্যামিলি আছে যে টেস্ট টিমে ৩ জন খেলেছে।
একটা হলো হানিফ পাকিস্তানের, একটা হলো অস্ট্রেলিয়ার আপনার ট্রাভেল ৩ ভাই, ট্রেভার এবং একটা হলো চ্যাপেল আমাদের বলুন। নাফিস, তামিম, আমি। বাট ওই মূল্যায়নটা কিন্তু এই দেশে নাই। আচ্ছা। ঘটনা হয়েছে কামাল ভাই তখন বোর্ড প্রেসিডেন্ট, আমি তখন চিফ সিলেক্টর। তখন ২ টা জিনিস হলো ক্যাপ্টেন এবং তামিমের ইস্যুটা। ফিটনেস ইস্যু ছিল। ফিটনেস, হ্যাঁ। তখন ফিটনেসের ইস্যুর ব্যাপারটা হবে কি? তামিম তখন ভাইস ক্যাপ্টেন ছিলেন। হ্যাঁ, ক্যাপ্টেন্সি চেঞ্জ হবে। কিন্তু তামিমের মানে তামিমের একটা ইনজুরি ইস্যুস ছিল। হ্যাঁ। না, তখন মুশফিক ছিল ক্যাপ্টেন। রাইট। মুশফিক ছিল ক্যাপ্টেন, কিন্তু খেলা আমার যতটুকু মনে হয় খেলা আর ১-২ দিন বাকি। আপনার অলরেডি কিন্তু পাকিস্তান টিম চলে আসছে। বুঝছেন? আপনার টিমগুলো কিন্তু চলে আসছে। তো আমি ২ টা জিনিস বললাম যে, আচ্ছা, ক্যাপ্টেন্সি ডিক্লেয়ার করছে না। এটা একটা বিগ প্রবলেম, কারণ আপনার রুম-টুম দিতে হবে। আপনার ব্রিফ করতে হবে। আপনার একটা ক্যাপ্টেন তো মিনিমাম ১৫ দিন আগে তো আপনি সেই জিনিসটা না। আরেকটা হলো তামিমের ইস্যু যে ও ফিট কি ফিট না। তখন আপনার এটার দায়িত্বটা কার? এটা হলো ফিজিও। ফিজিও যদি বলে যে ও ফিট, ও খেলবে। আর যদি বলে না ও ফিট না, তাহলে ওকে আমি না, ওটা মনে করেন যে আপনার বোর্ড প্রেসিডেন্ট চাইলেও কিন্তু নিতে পারবে না। যেহেতু ও কিন্তু তখন হচ্ছে কি, কামাল ভাই দেশের বাইরে ছিলেন। ফিজিও আমাদেরকে রিপোর্ট দিল যে হি ইজ ফিট টু প্লে। তখন আমার ৩ টা সিলেক্টর কাগজটা আমার বাসায় এখনো আছে। ৩ জনের সাইন করা। আমি, নান্নু ভাই, সুমন সাইন করছি, টিম দিছি। আমি কিন্তু আমাকে যখন দিচ্ছিল, আপনার অ্যাপয়েন্টমেন্ট করছিল এজ এ চিফ সিলেক্টর, আমি তখন বলছি আমি আপনাদের কথা শুনবো, প্রেসিডেন্টকে বলছি। বাট আমি সাইন কিন্তু লাস্টে করবো, এবং মানে আপনাদের কথা আমি অবশ্যই শুনবো, কিন্তু যেটা টিমের জন্য ভালো হয় সেটা করব, এবং আমি লাস্ট সাইন করব। যে আমার সাইনের পর কিন্তু আর টিম চেঞ্জ করতে পারবেন না। তখন কিন্তু তখন আমি সাইন করে যখন টিমটা দিছি, তখন উনি আপনার ইংল্যান্ড থেকে ফোন করে বললেন যে আপনার তামিমকে বাদ দিতে, এবং ক্যাপ্টেন্সি তখনও বলেনি। তখন আমি দেখলাম যে এই যে, তখন আমি রিজাইন করছি। আকরাম ভাই, বিষয়টা কি এমন ছিল যে আমরা পরে একটা ইন্টারপ্রিটেশন শুনেছি, বোর্ডের কাছ থেকে ব্যাখ্যা পেয়েছি যে ইমেইলটা করা হয়েছে তার একটু স্পেস দিয়ে নিচে লেখা ছিল তামিম ইকবাল আন্ডার কনসিডারেশন অফ হিজ ফিটনেস, এরকম ছিল, যেটা আপনার ইমেলটা দেখা হয়নি, এরকম কিছু ছিল নাকি ফ্ল্যাটলি তামিমকে বাদ দেওয়া হয়েছিল? না, তামিমের বাদ না, ওটা আমি দেখিনি, কাউন্টারটা আমি দেখিনি, বাট আমি ফিজিওটা দেখছি। আচ্ছা। আমি যখন টিম দিছি, তারপরেই তো আমি আপনার তখন ওখান থেকে বললো যে আপনার ওকে না খেলাবার জন্য এই ধরনের কোনো কিছু, তখন আমি বললাম তো। আর আমি যে তামিম বা মুশফিক বা কামাল ভাই, ওনাদের জন্য কিন্তু আমি মানে এই যে রিজাইন করেছি আমি। যে জিনিসটা হলো যে আমি একবার সিগনেচার যেটা, করে দেওয়ার হ্যাঁ, পরে আমার যে দায়িত্ব ছিল, আমি ওই দায়িত্ব করতে না দেওয়াতে আমি কিন্তু রিজাইনটা মানে করেছি এটা ওখানে। চাচা ভাতিজার অবশ্যই না, ওখানে যদি অন্য কেউ হইতো তাহলে সেম জিনিস হইতো। ইভেন আমি যখন ক্রিকেট অপরাধ ছিল, অনেক ঘটনা আছে, হয়তো বা আরেকদিন বলবো, যে অনেক বিষয় আছে, কিন্তু আমি অনেক আদায় করেছি, কিন্তু আপনার কেউ মানুষ কিন্তু জানে না যে অনেক আপনার অনেক হেল্প করেছি। আকরাম ভাই, আরেকটা আলোচিত ঘটনা আছে। তখন তো আসলে এত বেশি পেপার ওয়ার্ক হতো না, মানে আপনি যখন ক্রিকেট হাউস চেয়ারম্যান, সাকিব আল হাসান সিপিএল এ রওনা দিলেন, দুবাই থেকে তাকে ফিরিয়ে আনা হলো, যেহেতু তিনি পারমিশন নেননি, তাকে সাসপেন্ডও করা হলো। বাট আমি যেটুকু শুনেছি আর কি, যে সাকিব ওভার ফোন আপনাকে বা সিইও কে ইনফর্ম করেছিলেন, যেটা তার তখনকার দিনের ট্রেন্ড ছিল, যে সাকিব ফোন করে বললেই হয়। বিষয়টা কি এরকম ছিল, নাকি সাকিব আসলেই কাউকে না জানিয়ে না, না, চলে সাকিব যাচ্ছিলেন? জানিয়েছিল। সাকিব আপনার ফোনে বলছিল, এবং নর্মালি জিনিসটা হয় আমি বলি। তখন ব্যাপারটা হয়েছে যে আপনার সাকিব ফোন করছে সিওকে। সিও আমাকে বলছে, আমি বলছি যে ঠিক আছে। কথাটা কিন্তু এর আগে কিন্তু যতবার হয়েছে সিস্টেমটা কিন্তু এটা ছিল। তারপর থেকে সিস্টেমটা চেঞ্জ হয়েছে। ওই যেহেতু তখন কিন্তু আপনার হাতুড়া আসছে। হাতুড়া এসে অনেকগুলো সিস্টেম চেঞ্জ করলো। যে তখন ও বললো যে না, তখন ওকে কিন্তু ওখান থেকে কল ব্যাক করায়। তারপর ব্যাপারটা চলে গেল, মনে করেন যে আপনার হাতুড়া, তারপর হলো এই সে। বাট সাকিব কিন্তু আপনার সিওকে বলছে, সিও আমাকে বলছে, আমি সিওকে বলছি ঠিক আছে। কারণ এরপরও মানে কোচকে এটা কনসিডারেশন নিল না কেন? যেহেতু ক্রিকেট হাউস চেয়ারম্যান এবং বোর্ডের সিইও দুজন অভিভাবক জানার পরও, মানে সাকিবের কোনো দায় ছিল কি এখানে আপনার মনে হয়? সাকিবের আমি মনে করি যে আপনার সাকিবের কিন্তু ওরকম ওই যে যেটা পরে যেটা বললো যে অফিসিয়ালি ওই এর আগে তো কিন্তু আপনার সিস্টেম ছুটিতে এইভাবে নিচ্ছে, নেওয়া হয়েছে এরকম, কিন্তু অনেকেই কিন্তু আপনার ছুটি নিচ্ছে। তখন ওই জিনিসটা কিন্তু তখন হয়তো ওই যে হাতুড়া যে প্রবলেমটা, হাতুড়া মনে করেন যে আপনার
ও ভালো ভালো বা যে জিনিসটা ধরে একদম জোকের মতো ধরে, ও ছাড়তে চায় না। ইভেন ওটার জন্য যেটা হলো যে আপনার ওই যে 19 ওয়ার্ল্ড কাপে ঘটনাটা হয়েছে কি, ঘটনাটা হয়েছে কেউ যদি স্যাক্রিফাইস করতো আজকে বাংলাদেশ ক্রিকেট কিন্তু একটা ভালো অবস্থায় থাকতো, বাট কেউ তো স্যাক্রিফাইস করলো না। ঘটনাটা কিন্তু অনেকটা ওরকমই। 19-এর বিশ্বকাপটা কিন্তু অনেক সম্ভাবনাময় ছিল। বাংলাদেশ 15 থেকে যেভাবে 19-এ গেছে, 23-এর কথা তো আমরা আগেই বলেছি। মানে আপনারা এমন একটা পরিবেশ তৈরি হলো ক্রিকেট বোর্ডে যে একজনকে নেওয়া হলো, তিনি শুরু করার আগেই বলা শুরু হলো তাকে কেন নেওয়া হয়েছে। মানে এই বোর্ড থেকে কিন্তু এই কথাগুলো ছড়িয়েছে। এটাই বলছি। এটা কি টিম কিন্তু হেল্প করেনি? আপনি প্রথমে তাকে কনসিডার করতেন না, বাট তাকে যখন কনসিডার করেছেন, ম্যাচ শুরু হওয়ার আগে তাকে একটা যে একটা চাপের মধ্যে আপনারা ফেলে দিলেন, মানে এই দায়িত্ব আলটিমেটলি প্রশাসকদেরই নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, 100% আমি বললাম তো এই জিনিসটা মিডিয়ার কাছে যাওয়া উচিত হয় না যে সাকিব তামিমের সাথে কথাবার্তা নেই। এটা কিন্তু ঘটনা তো ২ বছর আগে থেকে। এটা আপনি জানেন, আমি জানি। এটা তো ২ বছর আগে থেকে ওদের কথা। বাট ওই রাইট সময় কেন এটা মিডিয়াতে আসলো? এই মিডিয়াতে এসেই তো আপনার শুরু হয়ে গেল এই যারা যে যার ফরে তার ফরে লেখা শুরু করলো। এভাবে করতে, করতে এটাতে আবার জড়ালো আপনার বোর্ড, জড়ালো আপনার আম আম কোচ, তার মধ্যে কিছু এই পুরো ইয়ে এগুলা মানে একটা গন্ডগোল লেগে গেল। আদারওয়াইজ রাসেলও কিন্তু খুব ভালো কোচ ছিলেন। ও কিন্তু আস্তে, আস্তে একটা টিমকে কিন্তু খুব ভালোভাবে একটা অবস্থানে নিয়ে আসছিল কিন্তু। যা হয় আরকি বাংলাদেশের একটা ভালো জিনিসকে যেখানে একটা ভালো জিনিস দেখে সেখানে সবাই ইনভলভ হতে চায়। ভালো লোকদেরকে ওখান থেকে সরায় দিয়ে আবার নিজেরা করে একটা যে অবস্থা দেখছেন এখন। একটু পুরোনো সময় যায়, 2001-এ যাই। ট্রেভর চ্যাপেল তখন বাংলাদেশ দলের কোচ। উনার উপস্থিতিতেই মানে বোধহয় আমিনুল আরেকবার স্মোক করেছিলেন আমার যতদূর মনে পড়ে। ও টেস্ট সেঞ্চুরি করে গেলেন, 145 করে গিয়ে ভেরি নেক্সট টেস্ট বুলাওয়েতে ছিল বোধহয়, না হ্যাঁ, হারারিতে। উনি সেখানে আমি দেখি হলিডে দোতলা, আপনি আর বুলবুল ভাই সিঁড়িতে বসা। তো বুলবুল ভাই, আই গট সারপ্রাইজ যে বুলবুল ভাই স্মোক করেন। তো বলছেন যে আমাকে খেলাবে কিনা, মানে কি বাংলাদেশ ছিল তখন। মানে ও আসার পর আসলে মনে করেন যে সবচেয়ে বেশি কিন্তু আমার পিছে লেগেছিল। স্বাভাবিক অস্ট্রেলিয়ান তো অস্ট্রেলিয়ান যদি প্লেয়ারের সাথে আমার তুলনা করেন আমি তো নোভেয়ার। বিকজ ওদের ফিটনেস ওদের মানে সবকিছু তো ইয়ে ছিল। বাট বাংলাদেশে মনে করেন এখন সে এসে প্রথমে জোর দিল ফিল্ডিং। এখন খেলবেন টেস্ট সন্ধ্যার মধ্যে ফিল্ডিং সন্ধ্যার হতো, মধ্যে আপনার বৃষ্টির মধ্যে। তখন ফ্লাড তো লাইটও আগে ছিল না কিন্তু। হ্যাঁ, কিচ্ছু ছিল না। ও এসে তখন একটা ইয়ে ছিল যে ঠিক আছে তখন যদি আমরা ২ জন করে বাদ দিয়ে যদি প্লেয়ার নেওয়া হইতো, ও একসাথে অনেকগুলা বের করে আন্ডার 19 থেকে নিলে ওই তখন কিন্তু আপনার 2003 তে গিয়ে ওয়ার্ল্ড কাপে দেখছেন তো কি অবস্থা হইছে। ওই তখন ৪-৫ বছর আমরা কিন্তু অনেক পিছিয়ে যাই। তারপর আসলো ২ টা কোচ আমাদের কামাল ওয়ার্স্ট পসিবল থিং টু হ্যাঁ, হ্যাপেন টু বাংলাদেশ রাইট। ক্রিকেট। ওই ২ টা কোচ পাকিস্তান থেকে আলী জিয়া আর একটা আলিজিয়া হলো ওয়াসিম কামাল, মহসিন sorry। কামাল। ওর আর এই ট্রেভার এই ২-৩ বছরের মধ্যে ক্রিকেটটা কিন্তু আমাদের অনেক পিছিয়ে যায় আরকি। কিন্তু এর পেছনে তো বোর্ডের প্রশ্রয় ছিল। এটা বললাম তো 100% আপনি এই যে সিলেকশনের ব্যাপার আছে যেটা আপনি ভালো কোচ আনা, তখন তো আমাদের আস্তে, আস্তে আমরা তখন কিন্তু আইসিসি থেকে ভালোই ফেভার পাচ্ছিলাম। আকরাম ভাই, নান্নু ভাই ওই সময় মানে বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলেন ওই এখন অনেক অনেক কথা বলতে পারেন, আপনি জানেন, আমরা জানি, বা ওই সময় যারা খেলেছেন। নান্নু ভাই টেস্ট ক্রিকেট খেলতে পারেননি, বিং এ প্লেয়ার, আপনিও মিডল অর্ডারের ব্যাটসম্যান। একটু কি অবাক লাগে বা আফসোস আছে এই নিয়ে? উনার উনার খেলার উনি খেলতে পারলে সবচেয়ে বেশি খুশি হতাম আমি এবং উনার খেলার মানে ডিজার্ভ করতো। কিন্তু উনি একটা মিস্টেক করেছিলেন। 2001 ২০০১ না। আপনি কোনটার কথা বলতে চাচ্ছেন? ওই যে পাকিস্তান ইন্ডিয়া যে ট্যুরটা ছিল একটা এই টিমের, খালিদ মাহমুদ ওই ট্যুর থেকে ফিরে এসেই উনি এবং মাশরাফি দুজন ন্যাশনাল টিমে টেস্ট টিমে ঢুকলেন। হ্যাঁ। আরেকটা ছিল যে আমি ওই যে ওয়েস্ট ইন্ডিজ গেছিলাম। তখন নান্নু ভাই ওই টিমে ছিল। উনি যদি ওখানেও যেতেন তাহলে কিন্তু উনি এসে টেস্ট খেলতেন। নান্নু ভাইয়ের মধ্যে একটা হ্যাঁ, অহংকার একটা ছিল, অহংকার নেগেটিভ অর্থে না, ওনার হ্যাঁ, সেলফ বিলিফ ছিল যে উনি অটোমেটিক চয়েস টেস্ট টিমের। বোধহয় উনি অত মানে অত সুকৌশলী না, অনেক না ক্রিকেটার উনি যেমন আছেন। যেমন উনাকে সিস্টেম কিন্তু আপনাকে ফলো করতে ফলো হবে। করতে উনি হবে, যখন সিলেক্টর ছিলেন তখন তো মনে করেন যে আপনার তিনিও এই সিস্টেমের কথাই সিস্টেম বলছেন। কথা। কিন্তু উনি যদি ওয়েস্ট ইন্ডিজ যেত, যেটাতে আমি গেছিলাম, তারপরে দুর্জয় গেছিল।
আমরা তখন ন্যাশনাল ইয়ে থেকে বাদ পড়ছি। ও গিয়ে ওখানে আমি পারফর্ম করে আবার আমি ঢুকলাম। তো এইভাবে এই সিস্টেমে তখন ওই ওয়েস্ট ইন্ডিজ উনিও কিন্তু ছিল, বাট উনি যায়নি ওটাতে। ওটা গেলে কিন্তু ওনার টেস্ট ম্যাচে খেলার সম্ভাবনা 90% ছিল। বাট ভেরি আনলাকি যে ভেরি নাজুল আনলাকি, বাট আবেদিনের মতো আমি একজন স্টিল খেলোয়াড় মনে টেস্ট করি খেলতে হি ওয়াজ এ পারেননি। গ্রেট ব্যাটসম্যান। ওনার থেকে আমি অনেক কিছু শিখেছি। আকরাম ভাই, প্লেয়ার হিসেবে আপনার সিলেক্টর বোর্ডের প্রতি এক ধরনের মানসিকতা ছিল। সিলেক্টর হওয়ার পর বোর্ড, খেলোয়াড়, মাঝখানে ব্রিজ, সেতু হিসেবে কাজ করলেন, তারপর বোর্ড ডিরেক্টর হলেন। মানে নিজের প্লেইং লাইফে অনেক দুঃখ ছিল। আপনাকে সাউথ আফ্রিকা, মাখা অ্যান্টিনি অতগুলো পেস বল বাংলা বাংলা চিটাগাংয়ে। গায়ে নেওয়ার পরে আপনাকে বাদ দেওয়া হলো, বাদ পড়তে হলো। আরো হয়তো নিশ্চয়ই আপনার খেলার ইচ্ছে ছিল। আবার আপনি যখন সিলেক্টর হয়ে অনেকের ওই অভিলাষের জায়গায় আপনার মনে হয়েছে যে না, এই মানে তাকে এখন বাদ দিয়ে এক নতুন প্লেয়ারকে চেষ্টা করা উচিত। আর বোর্ডে গিয়ে সিলেক্টর এবং প্লেয়ারদের সুপারভাইজ করছে, এই তিনটা রোল আপনি অ্যাডজাস্ট করেছেন কিভাবে, বা ডিফিকাল্ট টাইম বা ভালো সময় দিক কোনটা ছিল? এই যে আপনি দেখেন প্রত্যেকটা কিন্তু আপনার এক্সপেরিয়েন্স হয়েছে। যখন আমি ক্রিকেট যখন খেলতাম, তখন কি ফ্যাসিলিটিস পেতাম না, বা কোন জিনিসটা আমাদের অভাব আছে, এই জিনিসটা কিন্তু আমি যখন সিলেক্টেড হয়েছি তখন কিন্তু আমি করার চেষ্টা করছি। এখন এটা আপনাকে মনে রাখতে হবে যে এটা থ্যাঙ্কসলেস জব। আপনি যতই করেন, বাট যখন বাদ দিবেন আপনাকে কিন্তু আপনি ওর কাছে খারাপ হচ্ছেনই। এটা কিন্তু অটো সিস্টেম আরকি। তখন চেষ্টা করছি যে আপনার মানে ওদেরকে ডেভেলপ করার। এই যে যেমন আগে আমাকে বাদ দিয়ে দিল সিরাজ ভাই। আমি উনার সাথে ছিলাম, বাট আমি ছোট্ট করে এই ঘটনাটা বলি। 98-এ আপনারা কমনওয়েলথ ক্রিকেট খেলতে গেলে মালয়েশিয়া খুব খারাপ রেজাল্ট করলো বাংলাদেশ। তারপর দল ঘোষণা হচ্ছে জাতীয় স্টেডিয়ামের ক্রিকেট বোর্ড, তখন ছোট্ট অফিস। আমরা তখন বিকেএসপি। আপনারা বিকেএসপিতে ছোট্ট একটা সোফা ছিল সাবের ভাইয়ের রুমের একটা পাশে। আমরা 10-12 জন সাংবাদিক, সিরাজ ভাই বসে। সিরাজ ভাই তো একটু ছোটখাটো মানুষ, আমরা হুমড়ি খেয়ে পড়ে আছি। উনি দল দেওয়ার পর আমরা ক্রমাগত প্রশ্ন করছি, আর স্টেডিয়ামে আপনার পক্ষে আর কি, যে মানে সিরাজ ভাইয়ের মুন্ডুপাত করা এবং আপনাকে একসঙ্গে ক্যাপ্টেন্সি এবং দল থেকে বাদ দেওয়া হলো। হ্যাঁ। আরেকটা হলো চিটাগাংয়ে নো আকরাম নো টেস্ট। বাংলাদেশে কোনো ক্রিকেটারকে নিয়ে কিন্তু এত তখন এত তো এত হ্যাঁ, ওই সময় এত হাইপ হ্যাঁ। হয়নি। এটা মানে এটা তো একটা জিনিস আছেই, যেহেতু মনে করেন যে আমার এখন মনে করেন যে আইসিসির পর আমি মানে যেটা বললেন, আমি যে তখন তো ক্রিকেটের এমন একটা পুরো ফ্যামিলি আমার নাম রেখে দিছে। যে ফ্যামিলিতে মানে যেমন মাহমুদ আকরাম খান, খান যেটা আমাদের সবার সাথে আছে এরকম আকরাম করে দিয়ে দিছে। তখন তো আই ওয়াজ ভেরি পপুলার। এবং যেটা হয়েছে যে আপনার সিরাজ ভাই যে জিনিস ভুলগুলা করলো, যে উনি তো আমাকে বলতে পারতো, "আকরাম তোমাকে আমি রেস্ট দিচ্ছি। তোমাকে এটাতে আমি উনি যদি একদিন আগে বা আগে বলে দিত তো এটা আমার কাছে একটা সম্মানের ব্যাপার হইতো। বাট আমি যখন সিলেক্ট হয়েছি আমি কিন্তু এই জিনিসটা করি নাই। যে একজনকে একদম সাথে বাদ দিয়ে দাও, বা আমরা মানে সিস্টেমটা ওটা করছি। যে না তুমি এসে রেস্ট দিচ্ছি। একটা সিনিয়র প্লেয়ারকে কিন্তু আপনি বাদ বলাটা এটা কিন্তু এটা ওর প্রতি অন্যায় দেখা যায়। সেইরকম তারপরে যখন হলাম আপনার উম আ ডাইরেক্টর হয়ে যখন ক্রিকেট ওপেনার আসলাম তখন প্লেয়ারদের কিছু সুযোগ সুবিধা, যে অনেক সময় মনে করেন ফ্যামিলি প্রবলেমে কিন্তু আমরা চেষ্টা করেছি। কোনদিন বলি নাই যে থার্ড পারসন গিয়ে বলি নাই যে আমরা ওর জন্য এটা করছি, বাট এটা আপনাকে এখন যে প্রবলেমটা হইছে, আপনাকে প্লেয়ারদেরকে কিন্তু মনে করতে হবে যে আপনার ছোট ভাই বা আপনার সন্তানের মতো। ওরা আপনার থেকে যেটা আবদার করবে আপনি পারলে ওটা করবেন। না পারলে কিন্তু বাইরে বলা যাবে না। বুঝছেন? মানে মিডিয়াতে বলা যাবে না। আপনাকে এভাবে চলতে হবে। এখন হচ্ছে কি জানেন? আপনি ওই যে সবাই বুঝাচ্ছে ওদের চেয়ে বেশি ক্রিকেট বুঝতেছে, ওদের চেয়ে বেশি মার্কেটিং বুঝতেছে, ওদের চেয়ে বেশি মানে সবকিছুতে এক্সপোজার পাওয়ার চেষ্টা করছে। এটাতে কিন্তু ক্রিকেটের জন্য অনেক ক্ষতি হচ্ছে। আকরাম ভাই, একদম শেষ দিকে চলে এসেছি। নরমালি বাংলাদেশের সমাজে স্বামীরা সংসার ম্যানেজ করেন। আহ, আপনার ক্ষেত্রে কি উল্টো কিনা? আমি সাবিনা ভাবির কথা বলছি, মানে উনি আপনাকে ম্যানেজ করতেন বোধহয়। না, ও ম্যানেজ মনে করেন যে অনেক ক্ষেত্রে অনেক কিছু হলে ও ডমিনেটটা করে আরকি। যেমন ক্রিকেট অপারেশনে যেমন কিছু ঘটনা ঘটতেছে, যেমন আমার কাজ হলো আপনার মানে ক্রিকেটটা ন্যাশনাল টিমে কিভাবে ডেভেলপ করা যাবে। এটা আমার কিন্তু পুরা টিমকে নিয়ে কনসার্ন। আমি কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল কোনো প্রবলেম হলে ওটা বাট টেকনিক্যালি ক্রিকেটিং এটা কিন্তু আমার বিষয়টা না। যেহেতু ওখানে আমরা অনেক টাকা পয়সা খরচ করে এনে দিই। তারপরে মনে করেন যে আপনার সুজনের কাজ ছিল প্লেয়ারদের ডেভেলপ করা। ও ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিল। দুর্জয় এইচপিতে ছিল। তো এইভাবে। তো অনেক জায়গায় মনে করেন আমি যেভাবে সহ্য করতে পারি, যে অনেক সময় মানে ও হয় কি ও প্রকাশ করে ফেলে।
যে এটা ওর কোনো কিছু হলো। তো এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। আজকে একটা সত্যি কথা বলি, ভাবির সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক। আমরা ওই সময় যারা সাংবাদিক, আপনি তো জানেনই, কিন্তু আপনার বিরুদ্ধে মানে আপনি রান করেননি বা এরকম কিছু একটা লিখে আপনার সামনে যেতে আমি সংকুচিত ছিলাম না, কিন্তু ভাবি তো মাঠে যেতেন, ভাবিকে অ্যাভয়েড করতাম যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পারলে কলার চেপে ধরে যে কেন আকরামের জন্য এটা লিখছে, যে সেজন্য বলছে যে আপনার জীবনে ওনার প্রভাবটা সেই প্লেইং লাইফ থেকে না, প্রেম করেন যখন থেকে এখন পর্যন্ত কি সবচেয়ে বেশি পজিটিভ মানে অর্থে? হ্যাঁ, না, না, ডেফিনিটলি মনে করেন আমরা তো আমি যেটা বললাম আমরা জাস্ট আমাদের বাসা আর হলো মাঠ আর স্কুল, এই ৩ টা ছাড়া এর বাইরে যে একটা আ জীবন আছে যে আপনার সবার সাথে মিশা, যাওয়া এগুলো কিন্তু আমাদের মধ্যে অনেক কম ছিল। বাট ওর থেকে I learn lot of things, আমি সত্যি কথা বলতেছি যে এই যে আপনার সবাই এই যে ঈদের যেটা বললাম সব প্লেয়ারদেরকে ও অর্গানাইজ করে, এটা আমার মাথায় থাকে না। তো আমার কাজ হলো যে আমি ব্যবসা করছি, ক্রিকেটিং এ আছি, আপনার এই করলাম। বাট 90% আমার সংসারটা কিন্তু ওই দেখে। আমার জাস্ট যে থ্যাংক ইউ আকরাম ভাই। আপনি ভাবি আমাদের অত্যন্ত প্রিয় ভাজন এবং থ্যাংক ইউ। আপনার কন্যা সন্তানরা তারা সামনে এগিয়ে যাচ্ছে, শুভকামনা থাকলো এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই অনুষ্ঠানে জি। আসার জন্য। আই এম রিয়েলি, আমি বলবো যে আই এম সো প্রাউড অফ ইউ টু আহ হ্যাভ ইউ হিয়ার। সাহেব ভাই, আপনার প্রতি তো আমার অনেক সম্মান আছে। প্লাস আপনার প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লাগে। আপনার সাংবাদিকতা আমি দেখেছি, পড়েছি। তো একসাথে অনেক সময় কেটেছি। তো আমি আম বিশ্বাস করি এই সম্পর্কটা আমাদের সবসময় থাকবে। আপনার ২ টা বাচ্চার প্রতি আমার সবসময় দোয়া থাকে এবং থাকবে। আর আ ইনশাআল্লাহ দোয়া করছি আপনি এখন নতুন একটা জগতে আসছেন এবং দোয়া করছি যেন এটা খুব আগের মতো প্রত্যেকটা জিনিস যেভাবে সাকসেস হয়েছেন সেভাবে যেন আল্লাহ আপনাকে এটাতে সাকসেস একটা করে। রিকোয়েস্ট আছে, জি। আপনি তো অনেক জনপ্রিয় বাংলাদেশে, কোটি কোটি মানুষ আপনাকে চেনে, আপনি যদি একটু বলেন যে সিম্পলি সাইড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আমার জন্য সামনে এগোতে সুবিধা সিম্পলি শাহিদ ভাই এই প্রোগ্রামটা আপনার করার জন্য চ্যানেল। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। কারণ শাহিদ ভাই কিন্তু হি ডিড লট অফ থিংস ফর বাংলাদেশ ক্রিকেট। উনি মাঠে খেলে নেই, বাট মাঠের বাইরে লিখে আপনার অনেক ঘটনা আছে যেগুলো আমি কম সময়ে বলতে পারছি না। বাট আমি আশা করছি আপনারা সাপোর্ট করবেন, দোয়া করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আকরাম ভাই, ধন্যবাদ। দর্শক আপনাদের সবাইকে অনেক ধৈর্য ধরে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা অনেক সোনালী দিনের গল্প শুনলাম, ক্রিকেটের ভবিষ্যতের কথাও শুনলাম আকরাম খানের কাছ থেকে। আপনাদের অনুরোধ রইল যে আমার এই ধরনের পডকাস্টে অতিথিদের আরও যেন অতিথিদের আনতে পারি, আপনাদের সমর্থন আমার খুব দরকার। প্লিজ সাবস্ক্রাইব করুন সিম্পলি সাইড চ্যানেলকে এবং আমার সঙ্গে থাকুন এবং সবচেয়ে জরুরি হলো ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।